স্টুডেন্টস আসসালামু আলাইকুম। জেনসি 24 ফ্রি উইক যেটা বায়োলজির জন্য, সেটা প্রথম ক্লাসে তোমাকে ওয়েলকাম। কিন্তু ক্লাসের শুরুতেই আমরা আসলে কিছু বিপত্তির সম্মুখীন হলাম। প্রথমত বেরসিক মাথা ব্যথা আমাকে আক্রমণ করেছে, দ্বিতীয়ত হচ্ছে ক্লাস শুরু করার একটু পরে আবার নেট চলে গিয়েছে। তো এই জন্য একটু ইন্টারাপ্টেড হয়েছে, তোমরা আবার চলে আসো। আমি অনেকক্ষণ কথা বলে ফেলেছি, পড়ায় ঢুকে যাচ্ছিলাম, তখন দেখি যে নেট ডিসকানেক্টেড হয়ে লাইভটা আসলে দেখা যায়নি, এটার জন্য একটু দেরি হয়ে গেল। আমি যেটা নিয়ে কথা বলছিলাম যে এইচএসসি 24 এখন দুইটা সিদ্ধান্তে দ্বিধা বিভক্ত। একটা হচ্ছে যে একদল পরীক্ষা দিতে চায়, একদল পরীক্ষা দিতে চায় না। আমরা শিক্ষক হিসেবে আসলে পাজলড যে তোমরা কোন পাঁচটা আসলে সংখ্যাগরিষ্ঠ। তো আমার মনে হচ্ছে যে এইচএসসি 24 যারা কিনা এই যে গত ছাত্র আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, অনেকে এখানে শহীদ হয়েছে, অনেকে হাত পা হারিয়েছে, হ্যাঁ, অনেকে এখনো হসপিটালে। এখন আমার কাছে মনে হয় যে তোমরা যেমন দেখো, ওই আন্দোলনটার সময় কিন্তু আমাদের পুরো দেশের মানুষের একটাই ভিউ ছিল, এক দফা ছিল, তাই না? ব্যাপারটা এরকম। কিন্তু এখন কেন যেন 24 এরকম এক দফার ব্যাপারটা নাই, বা 24 সর্বজনের কাছ থেকে একটা দাবি আসতেছে এরকম নাই। তোমরা বলতে পারো না ভাই, আমি দেখছি যে সবাই পিছাতে চাচ্ছে, কিন্তু আমি আমার ইনবক্সে তোমার দেখাইতে পারি যে অনেক মানুষ মেসেজ দিচ্ছে যে ভাই যদি এটা কোনোভাবে সাবজেক্ট ম্যাপিং করে যদি রেজাল্ট দেয়, আমার জিপিএ খুব বাজে আসবে এবং আমার অ্যাডমিশনের স্বপ্ন ধসে যাবে। তো এই একটা উভয় সংকটের মধ্যে আমরা দাঁড়িয়ে, আমরা এখনো জানি না যে আসলে কি হবে। স্টিল যদি তোমার প্ল্যান এ হয়ে থাকে যে পরীক্ষা পেছানো, তো প্ল্যান বি কিন্তু রেডি রাখা উচিত। প্ল্যান বি হচ্ছে যে যদি পরীক্ষা হয়ে যায়। কেন বলছি এটা? কারণ আমরা বন্যার সময় দেখেছি, তখন তোমাদের পরীক্ষা পেছানো নিয়ে কথা হয়েছে, আমরা নিজেরা তোমাদের পক্ষ নিয়ে কথা বলেছি, কিন্তু আলটিমেটলি আমরা সফল হই নাই। তো আমাদের দিকে বা তখন অনেক স্টুডেন্টরা আসলে অপেক্ষায় ছিল হয়তো পরীক্ষা পিছাবে, এবং এটার জন্য কিছুই পড়ে নাই, অনেকে প্ল্যান বি রেডি ছিল না। ফলশ্রুতিতে শুরুর দিকের পরীক্ষাগুলোতে অনেক হাহাকার, অনেক আহাজারি আমরা শুনেছি। তো এইবার যাই করো না কেন, আমি মনে করি যে যদি তোমার পরীক্ষা পেছনের চিন্তাও থাকে, আমি বলবো যে প্ল্যান বিটা একটু রেডি রাখো। আর এই যে পড়াগুলো আমরা যেটা পড়াবো, এই পড়াগুলোতে বেসিকলি আমরা ফোকাস করছি তোমাদের এইচএসসি কেন্দ্রিক। স্টিল এই পড়াটা অ্যাডমিশনেও কাজে আসবে, এবং এইচএসসি কিন্তু তোমার এই জন্য ইম্পর্টেন্ট। এই সময়টাতে বই যেভাবে রিভাইজ দেওয়া পসিবল হয়, আগে কিন্তু ওইভাবে তুমি রিভাইজ দাও নাই, তাই না? আগামী 7 দিন আমাদের সাথে তোমরা বায়োলজিটা রিভিশন দিতে পারো, প্রত্যেকদিন 2টা করে চ্যাপ্টার। আজকের 2টা চ্যাপ্টার হচ্ছে চলন ও অঙ্গচালনা এবং জিনতত্ত্ব বিবর্তন। তো এই চ্যাপ্টারগুলো থেকে বোর্ডে যে এমসিকিউ যেই টপিকগুলো থেকে বেশি আসে, সিকিউ যেই টপিকগুলো বেশি থেকে আসে, সেগুলো আমি কভার করার চেষ্টা করব। তোমরা আবার জয়েন হয়ে যাও, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা কেমন আছো, ভালো আছো কিনা, এইটা একটু আমাকে জানাইতে পারো। ভালো থাকা এটা সৃষ্টিকর্তার একটা দারুণ নিয়ামত, এবং একটু অসুস্থ হইলে পরে বোঝা যায় যে ভালো থাকা আসলে কতখানি ইম্পর্টেন্ট, তাই না? অন্ধকার রুমে তোমাকে বন্দি করে রাখলেই তুমি বুঝতে পারবা যে সূর্য বা আলো কতখানি দরকারি জীবনে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু পিছিয়ে পড়েছি সময়ের বিবেচনায়, তো আমরা আবার শুরু করছি। তোমরা বোধহয় আছো, রাইট? এখন বোধহয় ঠিকঠাক শুনছো। আচ্ছা, তো আমরা পুরো ক্লাসে এই এক্সাম হবে কি হবে না এই চিন্তা থেকে বেরিয়ে এসে চলো না মনোযোগ দিয়ে ক্লাসটা করি। হ্যাঁ, এক্সাম হোক বা না হোক, ক্লাসটা থেকে ভাইয়া যা পড়ায় সেটা জেনে একটু রেডি থাকি, প্ল্যান বিটা রেডি রাখি, ঠিক আছে? আচ্ছা, নিজেকে মানে আচ্ছা আর ভূমিকা করবো না, চলো, এটা আশা করি বুঝতে পেরেছো। এবং আমরা তোমাকে বলতে চাই যে এইচএসসি 24 তোমরা এইভাবে ভাববা না যে আমরা তোমাদের সাথে নাই, বাট স্টিল আমরা আসলে কোন দলের সাথে থাকবো এটা আমরা নিজেরাই বুঝতে পারছি না। তো আমরা সময় নিচ্ছি, সময় নিয়ে হাত গুটিয়ে বসে না থেকে একটু পড়াশোনা করছি। তো চলো চলো ভাইয়া এবং আপুরা, পড়া শুরু করি আমরা। তো আজকে চ্যাপ্টারের প্রথম যে কথা, কঙ্কাল তন্ত্র নিয়ে আমাদের পড়া শুরু। কিছু তথ্য আমি লিখবো, সেগুলো তুমিও লিখে ফেলতে পারো বা শিখে ফেলতে পারো, যেগুলো ইম্পর্টেন্ট কথা। যেমন ধরো, কঙ্কাল তন্ত্র কোত্থেকে সৃষ্টি হয়েছে তোমরা জানো এটা? ওরে বাবা, এত মোটা কেন? কঙ্কালতন্ত্র হচ্ছে মেসোডার্ম নামক যে লেয়ারটা আছে আমাদের, সেখান থেকে সৃষ্টি হয়েছে। মেসোডার্ম, কেমন? মেসোডার্ম। আচ্ছা, তাহলে এটা মেসোডার্ম থেকে সৃষ্টি। পেশিতন্ত্রও কিন্তু মেসোডার্ম থেকে সৃষ্টি। এই কঙ্কালতন্ত্রের উপাদান আছে কয়টা জানো? 5টা। তো এটা একটু জেনে রাখলা, কি কি বলো? একটা হচ্ছে অস্থি, হাড্ডি, তাই না? তারপরে কি আছে বলো? তরুণাস্থি, কার্টিলেজ যেটাকে বলে। তারপরে কি আছে বলো? অস্থি তরুণাস্থির পরে কি আছে বলো? টেন্ডন এবং লিগামেন্ট। এটার ব্যাপারে একটু জেনে রাখা দরকার। টেন্ডন কি করে বলতো? টেন্ডন হচ্ছে পেশির সাথে অস্থির সংযোগ করে, পেশির সাথে অস্থির সংযোগ করে হচ্ছে টেন্ডন, ওকে? আর লিগামেন্টের কাজ কি বলো? লিগামেন্ট হচ্ছে অস্থির সাথে অস্থি সংযোগ করে,
লিগামেন্ট, অস্থির সাথে অস্থির সংযোগ। ওকে, যেমন ধরো আমি যদি তোমাদের জিজ্ঞেস করি আমাদের হাতের এইখানে যে শক্ত শক্ত জিনিসগুলো ধরতে পারি এগুলো কি? অনেকেই ধমনী বলবা, অনেকেই শিরা বলবা। এগুলো ধমনীও না, এগুলো শিরাও না। তুমি যেটাকে রগ বলতেছো, হ্যাঁ, এটা আসলে ধমনীও না, এটা শিরাও না। এটা আসলে কি? এটা আসলে টেন্ডন। এই টেন্ডন গুলো দিয়েই আমাদের হাতের পেশিগুলো হাড্ডির সাথে জোড়া লাগানো এবং আমরা মুভ করতে পারছি। ওকে, দেন আরেকটা উপাদান হচ্ছে অস্থিসন্ধি। অস্থিসন্ধি মানে জয়েন্ট, এইগুলোই হচ্ছে আমাদের কঙ্কালতন্ত্রের উপাদান। ওকে, এগুলো সবই আসছে মেসোডন থেকে। তো জেনে নেওয়ার পরে আমরা কঙ্কালতন্ত্র থেকে একটা আইডিয়া নিয়ে চলো। যদিও সিকিউ এর জন্য মানে কঙ্কালতন্ত্রের বোনসের পার্টটা একটু কম ইম্পর্টেন্ট, মানে একটা বোনস সম্পর্কে তোমাকে লিখতে বললো, এটা কম ইম্পর্টেন্ট, কম আসে। দুইটা ব্যাপার একটু আসতে দেখেছি আমরা বিভিন্ন বোর্ডে। একটা হচ্ছে যে আদর্শ কশেরুকার গঠন, এটা নিয়ে অনেক সময় লিখতে বলে। আর একটা হচ্ছে ধরো ফিমারটাকে একটু বর্ণনা করতে বলে। এছাড়া হাড্ডি থেকে প্রশ্নটা তুলনামূলকভাবে কম আসে। তো যাই হোক, আমরা চলো আগাই। কঙ্কালতন্ত্রের উপাদানটা শিখে নিয়েছি আমরা। আর কঙ্কালতন্ত্রের অনেক ধরনের কাজ আছে, এই কাজগুলো একটু তুমি রিডিং পড়বে, তোমার বইতে আছে। এখানে কয়েকটা কাজ যদি আমি তোমাকে বলি, একটু এখানেই লিখি। হ্যাঁ, যে অস্থি যে আছে বোনস, এরা হচ্ছে একটা হরমোন ক্ষরণ করে, এটার নামটা একটু জেনে রাখবা, ঠিক আছে? এটার নাম হচ্ছে অস্টিও ক্যালসিন। অস্টিও শব্দের অর্থই হচ্ছে অস্টিও ক্যালসিন। অস্টিও শব্দের অর্থ হচ্ছে কি বলো? বোনস, তাই না? অস্টিও মানে বোনস। তাহলে এই হরমোনটা কোত্থেকে আসে? বোনস থেকে আসে। ওকে, আচ্ছা। এবং রক্তকণিকা তৈরি করা, এটা অস্থির কাজ। তারপর ধরো লিপিড জমা করে রাখা, এটা অস্থির কাজ। তুমি বলবা লিপিড কেমনে জমা করে ভাই, চর্বি কেমনে জমা করে? হাড্ডির ভেতরে ইয়েলো বোন ম্যারো থাকে। তোমরা যদি নেহারি খাও বা খাসির পায়া খেয়ে থাকো, সেখানে তুমি দেখবা যে একটা ফ্যাটি জিনিস থাকে না বোনসের ভেতরে, তাহলে বোনসের মজ্জার ভেতরে কিন্তু এই ইয়েলো বোন ম্যারো এবং এখানে লিপিড জমা করে রাখতে পারে। এটা হচ্ছে বোনসের কিছু কাজ। আমরা একটা রিডিং পড়বো, আমরা একটু বোনসের পরিচয়গুলো জানি চলো। এইটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু ক্লিয়ার থাকা উচিত অবজেক্টিভের জন্য। আমার হাতেও কিছু যন্ত্রপাতি আছে, এগুলো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তোমরা না, এগুলো মেসোডার্মের 5টা ভাগ না, একটু খেয়াল করো। এটা কঙ্কালতন্ত্রের 5টা উপাদান। কি কি দিয়ে কঙ্কাল তৈরি? হাড্ডি, তরুণাস্থি, হাড্ডির জয়েন্ট, আর হাড্ডির সাথে পেশির যে সংযোগ করছে সে কি? টেন্ডন, সেও কঙ্কালতন্ত্রের অংশ। আর হাড্ডির সাথে হাড্ডির যে সংযোগ করছে সে হচ্ছে লিগামেন্ট। হ্যাঁ, অনেক সময় লিগামেন্ট ছিঁড়ে যায় না জয়েন্টের, সেটাও কঙ্কালতন্ত্রের অংশ। এই সিম্পল। ওকে, আচ্ছা, এবার চলো এই হিসাবটা একটু বুঝে নেই। এই হিসাবটা ক্লিয়ার থাকা আমার অবজেক্টিভের জন্য জরুরি। আমরা আমাদের দেহের কঙ্কালতন্ত্রের মধ্যে কয়টা অস্থি পাচ্ছি? সবাই পারো? এটা না পারলে তো আমরা মানে ঘোরতর বিপদে আছি, তাই না? 206টা। যদিও তুমি যখন শিশু ছিলা, একদম মায়ের গর্ভ থেকে মাত্র হয়েছ, তখন তোমার দেহে 300-এরও অধিক অস্থি ছিল। কিন্তু যখন তুমি পরিণত হয়ে যাও, তখন তোমার দেহে অস্থি থাকে 206টা। বাকি অস্থি গেল কই? এগুলো ফিউজ হয়ে যায়, একটা একটার সাথে মিশে একটা অস্থি হয়ে যায়। তো আমরা আমাদের কঙ্কালতন্ত্রকে 2টা ভাগে ভাগ করছি, অক্ষীয় আর হচ্ছে উপাঙ্গীয়। একটা জিনিসের অক্ষ বলতে তোমরা কি বুঝো? সেন্ট্রাল পার্ট, বুঝছো? তো আমার দেহের অক্ষ বলতে আমার মাথা, আমার বক্ষ গহ্বর, মানে বডির যে সেন্টার পার্টটা। হ্যাঁ, আর উপাঙ্গ বলতে, উপাঙ্গ মানে বুঝো পতঙ্গের ক্ষেত্রে তাদের যে যে ডানা টানা থাকে, বা ধরো ওই চিংড়ি মাছের ক্ষেত্রে দেখো না, চিংড়ি মাছের মাথার দিকে অনেক হিজিবিজি হিজিবিজি থাকে, অনেক কিছু, এগুলো হচ্ছে চিংড়ি মাছের উপাঙ্গ। তো আমরা তো পতঙ্গ না, যাই হোক, কিন্তু আমাদের উপাঙ্গ কোনগুলো হবে বলো? আমাদের হাত, আমাদের পা, তাই না? তো আমি যদি তোমাকে এটা ছবি থেকে দেখাই, কঙ্কাল থেকে দেখাই, যে কটটুক আসলে অক্ষীয় আর কটটুক হচ্ছে উপাঙ্গ, খেয়াল করো এইখানে রং করা আছে। নীল রঙে যা দেখতেছো এটা হচ্ছে অক্ষীয় অঞ্চল, অক্ষীয় কঙ্কাল। আর তুমি এই যে একটু লাল বা কমলা যাই বলো, সেই রঙে যেটা দেখতেছো এটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। চিনতে পারছো ব্যাপারটা? তাহলে আসো আমরা ছবি থেকেই দেখি যে অক্ষীয়র মধ্যে কি কি অংশ আছে। ওকে, খেয়াল করো, এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে করোটি, পুরোটাকে বলতেছি করোটি। এই যে আমার হাতে যেটা আছে এটা পুরোটার নাম হচ্ছে করোটি, রাইট? এবং এই করোটিতে অস্থি থাকে কয়টা জানো? এই করোটিতে অস্থি থাকে 29টা, 29। ওকে, কিন্তু আমি যদি বলি করোটিকা, করোটিকা মানে শুধুমাত্র এই মাথার খুলির উপরে উপর দিকে যে ছাদটা আছে, যেটা ব্রেইনকে ঢেকে রাখছে, সেটা হচ্ছে করোটিকা। যদি বলি করোটিকাতে কয়টা অস্থি থাকে, তুমি ধরো কিছুই পারো না, তাও এটা পারবা। কেন? করোটিকা শেষে একটা আ আছে না, তাহলে করোটিকা যদি বলি, তাহলে করোটিকা হচ্ছে এইটুক, এবং এই করোটিকা,
করটিকা, এই আ থেকে মনে রাখবো 8, করটিকা 8, 8টা থাকবে। এছাড়াও থাকবে তোমার মুখমণ্ডলীয় অস্থি, এগুলাকে আমরা বলতেছি মুখমণ্ডলীয় অস্থি, ঠিক আছে? এই যে ফেসের যে বোনস গুলো, এই ফেসের বোনস থাকবে তোমার কয়টা? 14টা। তাহলে 8 আর 14 কত হলো বলো? 8 আর 14 হচ্ছে 22। তারপরে কান তো এইখানেই তোমার, তাই না? কান তো করটির মধ্যেই অন্তর্ভুক্ত। এই কানের ভেতরে অস্থি থাকে হচ্ছে এক এক কানে 3টা করে, 2 কানে তাহলে 6টা। তাহলে কর্ণাস্থি কয়টা হইলো? 6টা। 8, 14 আর 6 হলো 28। আরেকটা কোথায় গেল? আরেকটা থাকে আমাদের এইখানটাতে, এইটাকে বলে হচ্ছে হাইওয়েড বোনস, বুঝছো? এই হাইওয়েড বোনস এখন ক্ষতবিক্ষত, তাই না? এটা একটা অনিয়তাকার অস্থি। তো এরকম কয়টা অস্থি থাকবে? যদি প্রশ্ন আসে তুমি বলবা 33টা, কিন্তু হিসেবের সময় আমরা হিসেব করবো কয়টা? 26টা। কেন এরকম হলো? কারণ স্যাক্রাম যে আছে, এই যে এটার নাম হচ্ছে স্যাক্রাম, এই স্যাক্রামের মধ্যে 5টা কশেরুকা ছিল, কিন্তু এরা একসাথে মিলে একাকার হয়ে যায়। স্যাক্রামটা কি আমাদের কাছে? আচ্ছা, নাই, সমস্যা নেই, ঠিক আছে? তো তাই আমি এটাকে হিসেবটাকে একটু কমায় ধরি। আবার কককিক্স, এখানে 4টা কশেরুকা থাকে, ছোট করে কককিক্স, কিন্তু এটাকে আমি একটা বিচার করব কারণ সবগুলো মিলে যায়। তো তুমি যদি এবার হিসেব করো, করটিতে 29, বক্ষপিঞ্জরে 25, 29 আর 25 হচ্ছে কত বলো? 54, আর 26 কত হলো? 80। 80টার হিসেব মিলে গেল, অক্ষীয় কঙ্কালের 80টার হিসাব মিললো। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোনটা অক্ষীয় কঙ্কাল, কোনটা উপাঙ্গীয় কঙ্কাল, আমরা যেন বুঝতে পারি। উপাঙ্গীয়র হিসাবটা দেখে নেই চলো। উপাঙ্গীয় কঙ্কাল হচ্ছে 126টা। এখানে একটু গাণিতিক ব্যাপার চলে আসতেছে, আমি এটা খুব ডিপে ঢুকবো না, জাস্ট হিসাবটা তোমাদের বুঝাই দিই, এই টপিক থেকে আমরা সামনে আগাবো। খেয়াল করো, আমাদের হাত দুইটাকে আমরা বলতেছি ঊর্ধ্বাঙ্গ, ওকে? তাহলে এইটা এবং এইটা, এগুলা কি বলো? ঊর্ধ্বাঙ্গ। আর এইটার এটা হচ্ছে নিম্নাঙ্গ। ঊর্ধ্বাঙ্গের মধ্যে অস্থি আছে তোমার হচ্ছে 64টা, আর নিম্নাঙ্গে অস্থি আছে হচ্ছে 62টা। 64 আর 62 মিলায় তোমার অস্থি হচ্ছে 126টা। তাহলে ভাই হিসাবটা বুঝাই দেন, চলো হিসাব বুঝাই দেই। হাতের ক্ষেত্রে প্রত্যেকটা হাতে আছে 30টা করে, এই যে 30, এই যে 30। প্রত্যেকটা পায়ে আছে 30টা করে, এই যে 30, এই যে 30। তাহলে এখানে হিসাব কিন্তু ইজি হয়ে গেল। তাহলে হাতের এবং পায়ের 30টা অস্থি তোমাকে জাস্ট একটু বুঝাই দিই। আমরা এটা একটু এইখানে দরকার হলে লিখি। হ্যাঁ, হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা আপাতত চলো পড়তে থাকি, পরে আবার একটু সামারাইজ করে দিব, ঠিক আছে? এই হিসাবটা বুঝিয়ে আমি এই টপিক থেকে বিদায় নিব। তাহলে দেখো, বাহুতে 60টা কেন বলছে? কারণ তোমার বাহু হচ্ছে 2টা, তাই না? তাহলে বাহুতে কি কি আছে বলো? তোমার হিউমেরাস নামক একটা অস্থি আছে, হিউমেরাস। হিউমেরাস কয়টা থাকবে? 2 বাহুতে 2টা। তারপর থাকে রেডিয়াস ও আলনা। রেডিয়াস আলনা কয়টা থাকবে? এক হাতে একটা রেডিয়াস, একটা আলনা, তাহলে 2 হাতে 2টা রেডিয়াস, 2টা আলনা, তাই না? আচ্ছা, তারপরে তারপরে তোমার থাকবে হচ্ছে মেটাকার্পাল। না, আগে মেটাকার্পাল না, আগে কার্পাল, কবজির অস্থিগুলো, কার্পাল। তো কার্পাল মানে হচ্ছে যারা কবজি তৈরি করবে, কবজির অস্থিগুলোকে আমরা কার্পাল বলি। এক হাতে কার্পাল থাকে 8টা, 2 হাতে থাকবে 16টা, ওকে? তারপরে থাকবে তোমার মেটাকার্পাল। মেটাকার্পাল কোনগুলো? যেগুলো তালু তৈরি করছে আমাদের তালুতে, হাতের তালুতে, ঠিক আছে? মেটাকার্পাল থাকবে হচ্ছে 10টা। আর 2 হাত মিলায় ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস হচ্ছে আঙুলের অস্থিগুলো, গুনে দেখতে পারো তুমি যে আঙুলের এখানে কয়টা খন্ড খন্ড আছে, এগুলো এক একটা ফ্যালাঞ্জেস। তো ফ্যালাঞ্জেস থাকবে হচ্ছে তোমার কয়টা বলো? 28টা। এই সবগুলোকে যোগ করলে তুমি কয়টা পেয়ে যাবা? 60টা বোনস পেয়ে যাবা, বুঝছো? বাহুর অস্থিগুলো ক্লিয়ার। এবার পায়ের অস্থির সাথে ওইটার মিল আছে, পায়ের অস্থিও তুমি এখন পারবা। পায়ে সবচেয়ে বড় অস্থিটা থাকে আমাদের, যেটা নাম হচ্ছে ফিমার, ঠিক না? 2 পায়ে কয়টা ফিমার? 2টা। তারপরে থাকে টিবিয়া, ফিবুলা। টিবিয়া আর ফিবুলা। আমার হাতের লেখা খুবই পচা, বাট তুমি শুনে শুনে আশা করি বুঝে নিবা। টিবিয়া আর ফিবুলা থাকে 2টা 2টা করে 2 পায়ে। তারপরে দেখো, হাতের কবজিগুলাকে বলতেছি কার্পাল, আর পায়ের গোড়ালিকে বলতেছি টার্সাল। তাহলে টার্সাল বোনস কয়টা থাকবে? টার্সাল থাকবে হচ্ছে তোমার 14টা। 14টা, কিন্তু কার্পাল ছিল কয়টা? 16টা। কেন এরকম হচ্ছে? কারণ পায়ে আরো 2টা এক্সট্রা বোনস থাকে, 2 পায়ে 2টা, এটা নাম হচ্ছে প্যাটেলা। আমাদের কোন এর মধ্যে কিন্তু এরকম কোনো প্যাটেলা জাতীয় কিছু নাই, কিন্তু আমাদের হাঁটুতে কিন্তু প্যাটেলা নামক একটা বোনস আছে, রাইট? প্যাটেলা। প্যাটেলা কয়টা থাকবে? 2টা। আচ্ছা, আর দেখো মেটা টার্সাল কয়টা থাকবে? এদেরও মেটা টার্সাল থাকবে 10টা।
ফ্যালাঞ্জেস কয়টা থাকবে? ফ্যালাঞ্জেস থাকবে 28টা। এখানে গুণ করে যোগ করে দেখতে পারো, এখানেও 60টা মিলে যাবে। এই হিসাবটা আমরা একটু জাস্ট বুঝে নিলাম। হ্যাঁ, আরো কিছু তথ্য তোমাকে একটু দেই। পরীক্ষায় যদি আসে সিসাময়েড অস্থি কোনটা, তাহলে তুমি বলবা প্যাটেলা। প্যাটেলা মানে কোনটা? হাঁটুতে বাটি তৈরি করছে না, হাঁটুতে হাত দিলে একটা বাটি বাটি ফিল পাওয়া যায় না, ওইটাকে প্যাটেলা বলে। এবং ওইটা দেখতে কিরকম জানো? প্যাটেলাটা দেখতে একটা এইরকম, এটা একটা তিলের মতো। তিল ইংরেজি হচ্ছে সেসামি, এই সেসামি থেকে আসছে সিসাময়েড, বুঝছো? তো তিলের মতো দেখতে হয়, এটা সিসাময়েড। আরেকটা ব্যাপার হচ্ছে এই অস্থিটা তৈরি হয় কোত্থেকে? টেন্ডন থেকে। পেশির টেন্ডনটা ক্যালসিয়াম জমা করে করে এখানে একটা বোনস বানায় ফেলে, এটার নাম হচ্ছে প্যাটেলা। খুবই ছোট্ট করে, ঠিক আছে, যেটা হাঁটুতে থাকে। জেনে রাখলাম, ওকে। আর সবচেয়ে বড় অস্থির নাম তোমাকে বললাম ফিমার। এবার তুমি কমেন্টে লিখে ফেলো সবচেয়ে ছোট অস্থির নাম কি এবং এটা কোথায় থাকে, দেখি কয়জন পারো। আচ্ছা, তাহলে উপাঙ্গীয় কঙ্কাল 126-এর মধ্যে কিন্তু আবার আমরা দুইটা ভাগ করতে পারি, তাই না? কি ভাগ যেন করতে পারি? আমরা আমরা এইটুকুকে নিয়ে ভাগ করতে পারি হচ্ছে ঊর্ধ্বাঙ্গ। এটা ভুল লিখছে, এটা কয়টা হবে? এটা 4টা হবে, 8টা লিখে ফেলছে। এইটুকুকে বলতেছি আমরা ঊর্ধ্বাঙ্গ। হ্যাঁ, হাত নিয়ে ঊর্ধ্বাঙ্গে কয়টা বলছি বলো? 64। আর নিম্নাঙ্গ কটুক, এই যে পা এবং শ্রোণীয় চক্র, এটুকু হচ্ছে নিম্নাঙ্গ। নিম্নাঙ্গ বললে নিম্নাঙ্গে কয়টা অস্থি বলো? 62। হিসাব ক্লিয়ার? এবার চলে আসো ঊর্ধ্বাঙ্গের অস্থির মধ্যে 60টা তো আমি পড়ে ফেলছি, বাকি রইল 4টা, যে 4টা থাকবে বক্ষ অস্থি চক্রে। এই অস্থি দুইটা হচ্ছে স্ক্যাপুলা আর ক্ল্যাভিকল। পিঠে হাত দিলে একটা কাটার মতো বাঁচতেছে না, এইটার নাম হচ্ছে স্ক্যাপুলা। আর সামনের দিকে কলারের নিচে লুকিয়ে থাকা বোনস দুইটার নাম ক্ল্যাভিকল। সিম্পল হিসাব, স্ক্যাপুলা দুইটা থাকবে দুই হাতে, আর ক্ল্যাভিকলও দুইটা। ক্ল্যাভিকল এইখান থেকে যেটা জেনে রাখবা, ক্ল্যাভিকলটা দেখতে কিসের মতো? ইটালিক এফ এর মতো, অথবা কেউ বলে এস এর মতো, একটু বাঁকানো আর কি। এবং ক্ল্যাভিকলের ব্যাপারে আরেকটা তথ্য দেই, একটু অ্যাডভান্স তথ্য। এই ক্ল্যাভিকলের মধ্যে কোনো অস্থি মজ্জা নাই। নর্মালি একটা বোনসের ভেতরে কি মজ্জা থাকে না, বোন ম্যারো থাকে না? মুরগির হাড্ডির ভেতরে তুমি দেখছো না, ভেতরটা একটা কালো কালো বা লাল লাল একটা জিনিস থাকে, যে ওইটাই বোন ম্যারো। এই বোন ম্যারোটা ক্ল্যাভিকলের মধ্যে নাই, এটাও একটু জেনে রাখলাম। ওকে, তো খেয়াল করো, আমরা কিন্তু আমাদের ঊর্ধ্বাঙ্গের যে 64টা অস্থি, এটা হিসেব বুঝে পেয়ে গেছি একদম। নিম্নাঙ্গের 60টার হিসেব পাইছি। আর বাকি দুইটা কি? বাকি দুইটা হচ্ছে হিপ বোন। হিপ বোন মানে হচ্ছে আমাদের কোমরের যে অস্থি, এটাকে বলে হিপ বোন। তো এখানে দুইটা থাকে, দুইটা হিপ বোন, ঠিক আছে? তো হয়ে গেল আমাদের 62টা। এই হচ্ছে আমাদের মোট 206টা অস্থির হিসেব, ঠিক আছে? তাহলে অক্ষীয় কঙ্কাল কয়টা, উপাঙ্গীয় কঙ্কাল কয়টা, সংখ্যামূলক প্রশ্নগুলো আসলে আমরা যেন পারি। চলো আমরা সামনে আগাই। এটা অবজেক্টিভের জন্য, হ্যাঁ, সিকিউ এর জন্য না, অবজেক্টিভের জন্য এটা ইম্পর্টেন্ট। এরপর চলো মেরুদণ্ডের পার্টটা দেখি। আমরা অলরেডি বলছি যদি পরীক্ষায় আসে মেরুদণ্ডে কয়টি অনিয়তাকার অস্থি থাকে, তুমি বলবা 33টা। মেরুদণ্ডে অনিয়তাকার অস্থি কয়টা? 33টা। এবার প্রশ্ন যদি এভাবে আসে, ভালো মতো শুনবা কিন্তু। যদি প্রশ্ন আসে যে পূর্ণবয়স্কে কয়টা থাকে, পূর্ণবয়স্ক শব্দটা যদি উল্লেখ করে পূর্ণবয়স্ক, তখন তুমি আর 33 বলবা না, তুমি বলবা 26টা। যদি শব্দে পূর্ণবয়স্ক কথাটা থাকে, কেন? কারণ স্যাক্রামের এই 5টা মিলে কয়টা হয়ে যায়? একটা হয়ে যায়। ককলিক্সের 4টা মিলে একটা হয়ে যায়। কখন? পূর্ণবয়স্কে। তোমার বয়স যখন 26, তখন স্যাক্রামের এই 5টা বোনস মিলে একসাথে হয়ে যায়। এবং তখন তোমার কশেরুকা মানে পূর্ণবয়স্কতে 26 বছর বয়সেই কিন্তু কি হয়ে যায়? সংখ্যাটাও 26 হয়ে যায়। আর এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। এগুলো হচ্ছে তোমার গলার অঞ্চল বা গ্রীবা, ঘাড়ের অঞ্চল। তো এটাকে এই জন্য বলতেছি সার্ভাইকাল কশেরুকা। কয়টা থাকে? 7টা। থোরাসিক থাকবে কয়টা? 21 চলে আসছে, এটা হবে আসলে 12টা। থোরাসিক কশেরুকা কয়টা বলো? 12। তারপরে লাম্বার, লাম্বার মানে হচ্ছে আমাদের পেটের অঞ্চল, এখানে কয়টা? 5টা। স্যাক্রাম 5টা, ককলিক্স 4টা। যোগ করলে কত হবে? 33। এই, ঠিক আছে, চলো আগাই। এবার আমরা শিখবো একটা আদর্শ কশেরুকার গঠন। আদর্শ কশেরুকাতে কি কি থাকবে, এই ছবিটা একটু নিজেও আঁকার প্র্যাকটিস করবো। দেখে খুব জটিল মনে হতে পারে, কিন্তু তুমি কিভাবে এঁকে ফেলতে পারো দেখো। তুমি প্রথমে একটু কিডনির মতো করে একটু বডিটা এঁকে ফেললা, হ্যাঁ, হয়েছে? এইটুকুকে আমরা বলতেছি ভার্টিব্রাল বডি। আমরা
এই আদর্শ কশেরুকার দুইটা অংশ পাবো। বাচ্চারা দেখো, তোমরা পরীক্ষাতে আসলে এটা নিয়ে বেশি কথা কিন্তু লিখতে হবে না। যদি পরীক্ষায় আসে একটা আদর্শ কশেরুকার গঠন বর্ণনা করো, তুমি মেক শিওর করবা যে তুমি এই কথাটা লিখতেছো যে এটার কয়টা অংশ, এটার দুইটা প্রধান অংশ, দুইটা প্রধান অংশ। একটাকে আমি বলবো হচ্ছে ভার্টিব্রাল বডি, ভার্টিব্রাল বডি। কোনটা? এটা যেটা ভাইয়া একে রাখছে, এই পার্টটুকু যেটা স্পঞ্জিওসি দিয়ে তৈরি। দ্বিতীয়ত হচ্ছে ভার্টিব্রাল আর্চ। ভার্টিব্রাল শব্দের অর্থ হচ্ছে, ভার্টিব্রা শব্দের অর্থ কশেরুকা, আর ভার্টিব্রাল মানে বুঝতেই পারতেছো কশেরুকার এই বডিটা বাদ দিলে আর যা কিছু থাকতেছে অনিয়তাকার, এগুলো হচ্ছে আর্চ। আর্চ মানে বাঁকানো জিনিস, তো এগুলো হচ্ছে হিজিবিজি বাঁকানো জিনিস। আমার হাতে একটা কশেরুকা আছে, দেখো খুব সুন্দর সেন্ট্রাম বোঝা যাচ্ছে। সেন্ট্রামটাকে ঢেকে দিলে যা কিছু থাকতেছে এটাই ভার্টিব্রাল আর্চ। এই ভার্টিব্রাল আর্চে আবার অনেক অংশ আছে। তো আর্চ যদি তোমাকে আঁকতে হয় তুমি কিভাবে আঁকবা, দেখো আমি কিভাবে আঁকি। তুমি এই পাশে একটা দেখাবা, হচ্ছে এটা হচ্ছে তোমার ট্রান্সভার্স প্রসেস, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার বেশি উপরে চলে গেছে, এটা হচ্ছে তোমার স্পাইনাস প্রসেস। দাঁড়াও, এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। ওকে, এইদিকে আরেকটা ট্রান্সভার্স প্রসেস। এটা হচ্ছে তোমার বেসিক। এইটুকু আঁকার পরে যেটা করবা, এখানে একটা গহ্বর দিবা, এই দিক দিয়ে স্পাইনাল কর্ড যাবে, বুঝছো? এটাকে আমরা বলি ভার্টিব্রাল ফোরামেন, এটাকে বলি ভার্টিব্রাল ফোরামেন। দেখো এখানে মার্ক করা আছে ভার্টিব্রাল ফোরামেন, ফোরামেন মানে ছিদ্র। ওকে, তারপরে তুমি মার্ক করে দিবা। আর এটাতে একটু যে এটা যে স্পঞ্জিওসি নিয়ে তৈরি একটু যে খাস থাকে এটা বুঝাই দিবা। দেখো আঁকতে কি বেশিক্ষণ সময় লাগছে? লাগে নাই। আর এখানে একটা সাথে আরেকটা জোড়া লাগার জন্য, ধরো তোমার কাছে দুইটা কশেরুকা আছে, হ্যাঁ, একটা তো আরেকটার সাথে জোড়া লেগে থাকবে, তাই না? একটার সাথে একটা জোড়া লাগার জন্য দেখো ওদের আর্টিকুলার প্রসেস থাকে। আর্টিকুলার প্রসেস মানে কি? যেই অংশগুলো দিয়ে সে উপরেরটার সাথে আর নিচেরটার সাথে অ্যাটাচ থাকবে, ওই জিনিসগুলো এখানে এইভাবে দেখাইছে। তো তুমিও এখানে একটু এরকম করে দিয়ে দিবা আর কি, তোমার মতো করে, ঠিক আছে? এইগুলাকে বলবো আর্টিকুলার প্রসেস। তাহলে কি আমরা আমরা এটাকে সেন্ট্রাম বলে মার্ক করব। সেন্ট্রাম, ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস, ভার্টিব্রাল ফোরামেন, আর্টিকুলার প্রসেস। একে নিচে লিখে দিব, এটা একটা আদর্শ কশেরুকার গঠন। এই ছবি দেওয়ার মধ্যে দিয়ে তুমি 3-এ 2 পেয়ে গেছো। আর 1 পাওয়ার জন্য তুমি লিখবা হচ্ছে যেটা দুইটা প্রধান অংশ আছে, ভার্টিব্রাল বডি, ভার্টিব্রাল আর্চ। এই ভার্টিব্রাল আর্চের মধ্যে আর কি কি থাকে? ভার্টিব্রাল আর্চের মধ্যে থাকে হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, আড়াআড়ি ভাবে আছে। তাহলে আমি পুরোটা লিখতেছি না, ট্রান্সভার্স প্রসেস। তারপর থাকে স্পাইনাস প্রসেস, কাটাটা পেছনের যে যে লম্বা কাটা, এইটা স্পাইনাস প্রসেস। তারপর কি থাকবে বলো? আর্টিকুলার প্রসেস। আর্টিকুলার প্রসেসের কাজ কি? উপরের সাথে নিচের সাথে জোড়া লাগানো। ওকে, এরপর থাকবে কি বলো? ভার্টিব্রাল ফোরামেন। ভার্টিব্রাল ফোরামেন সব সংক্ষেপে লিখতেছি। আর এখানে ল্যামিনা এবং প্যাডিকাল থাকে, ওটা লিখতে ইচ্ছে হলে লিখবা ল্যামিনা প্যাডিকাল, না ইচ্ছা হলে লিখবা না, সমস্যা নেই। এইটুকু লিখে দিলেই দেখবো তুমি ফুল মার্ক পেয়ে যাচ্ছ। ছবি না এঁকে যদি অনেক কিছু লিখো ফুল মার্ক দিতে চাইবে না। আদর্শ কশেরুকার ছবি আঁকাটা তাহলে আমরা প্র্যাকটিস করব। তাহলে এটার জন্য আমি যদি স্টার দেই, আমি 5 স্টার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে এটাকে আমি ধরো 2 স্টার দিব, ঠিক আছে? বা 2.5 স্টার দেওয়া যায় হাইস্ট। ওকে, এরপর যাই, চলো আমরা এই টপিকটা তাহলে আমরা মোটামুটি পড়লাম। পরীক্ষায় আসতে পারে যে স্পাইনাল কর্ড কোন ছিদ্র দিয়ে যায়? তুমি বলতে পারো যে ভার্টিব্রাল ফোরামেন দিয়ে। অনেকগুলো ভার্টিব্রাল ফোরামেন যখন মিলে তখন এটাকে বলে ভার্টিব্রাল ক্যানেল। এই দেখো, দুইটা ভার্টিব্রাল ফোরামেন মিলে ধরো এটা ভার্টিব্রাল ক্যানেল হয়েছে। তাহলে আমার এই কলমটা হচ্ছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডটা কিভাবে গেছে দেখছো? স্পাইনাল কর্ডটা এইভাবেই ভার্টিব্রাল ফোরামেনের ভেতর দিয়ে চলে যায়। ওকে, প্রথম যে সার্ভাইকাল কশেরুকা, যেটাকে C1 বলতেছি, ওইটার একটা নাম আছে, ওইটা তুমি জেনে রাখতে পারো। ওইটাকে বলে অ্যাটলাস, যেটা একদম এখানে থাকে। 2 নাম্বার যে সার্ভাইকাল কশেরুকা তাকে বলে হচ্ছে এক্সিস। ওরা কেউই দেখতে আদর্শ কশেরুকার মতো না। আদর্শ কশেরুকাকে আমরা একদম সবকিছু দিয়ে বানাইছি, ঠিক আছে? তাহলে অ্যাটলাস এবং এক্সিস বলতে কি বুঝি এটা একটু জেনে রাখবা। 2 নাম্বার প্রশ্নে আসতে পারে এটা যে পুরুষ এবং মহিলার শ্রোণীচক্রের কি পার্থক্য আছে সেটা আলোচনা করো। এটা হচ্ছে আমাদের হিপ বোন বা শ্রোণীঅস্থি। তো এইটা পুরুষ এবং স্ত্রীর ক্ষেত্রে ডিফারেন্ট হয়। কোন দিক থেকে ডিফারেন্ট এটা আমরা একটু জেনে রাখবো। খেয়াল করো, এটা হচ্ছে তোমার স্যাক্রাম, সবুজ রঙা অংশটা। আর দুইটা যে অংশ আছে এগুলো হচ্ছে হিপ বোন বা কোমরের হাড্ডি। আমার কোমরে যদি আমি হাত দেই তাহলে আমি একটু একটা হাড্ডি পাই না? এই অংশটা আমি পাই, বুঝছো?
এটাকে আমি বলতেছি ইলিয়াম হাড্ডি, এই হাড্ডিটার নাম হচ্ছে ইলিয়াম, এবং এটা ইলিয়ামের ডানা। কেমন? ইলিয়ামের ডানা। ইলিয়ামের নিচে আরো দুইটা হাড্ডি আছে, এদেরকে ইসচিয়াম এবং পিউবিস নামে ডাকা হয়। এটা ইসচিয়াম আর এটা মনে করো এটা হচ্ছে পিউবিস। তো তুমি বলতে পারো ভাই তাহলে তো ইলিয়াম ইসচিয়াম পিউবিস, ইলিয়াম ইসচিয়াম পিউবিস, এখানে তো 6টা অস্থি হওয়ার কথা, কিন্তু 6টা অস্থি মিলে 2টা হিপবোন বানাই ফেলছে, তাই আমি আর 6টা করে হিসাব করি না, আমি 2টাই হিসাব করি। আসো দেখি পুরুষ এবং স্ত্রীতে কি ডিফারেন্স দেখা যায়। দেখো পুরুষের বডিতে হাড্ডিগুলো, পুরুষের ওজন দেখবা যে একই গড়নার একটা মেল এবং একই গড়নের একটা ফিমেলের মধ্যে ওজন নিলে পুরুষের ওজন একটু বেশি হয়, কারণ পুরুষের হাড্ডির ওজন নর্মালি বেশি, বুঝছো? তো এটাও ভিন্ন না, এই ক্ষেত্রে হচ্ছে পুরুষের হাড্ডির শ্রোণী অস্থিচক্রের ওজন বেশি, ভারী, আকারে বড়। হ্যাঁ, পুরুষ, মহিলারটা কেমন? হালকা, আকারে ছোট। পেলভিসের ছিদ্র বলতে কোনটা বুঝতেছি? এটা কিন্তু একটা 3D ছবি, এটা তুমি হয়তো বুঝতে পারতেছো না। এখানে কিন্তু একটা গর্ত আছে, যেটাকে আমরা কি বলি জানো? এটাকে আমরা বলি হচ্ছে স্লাম ক্যাভিটি। স্লাম ক্যাভিটি, স্লাম ক্যাভিটি মানে কি? বস্তিকটর। পরীক্ষায় আসলো বস্তিকটর কোথায় দেখতে পাওয়া যায়? তুমি বলবা শ্রোণী অস্থি চক্রের ভেতরে দেখতে পাওয়া যায়। কেন এটাকে বস্তিকটর বলছি? এইখানে অনেক জিনিস থাকে। ভাই কি কি একটু বলেন দেখি। এইখানে দেখো, এইখানে মূত্রাশয় থাকে, ইউরিনারি ব্লাডার যেটা, এখানে কোলন থাকে। ফিমেলের ক্ষেত্রে এখানে জরায়ু থাকে, মেলের ক্ষেত্রে এই গর্তটার মধ্যে কি বলে এটাকে, প্রোস্টেট থাকে, তাই না? অনেক জিনিস থাকে। তো এই জিনিসটা অনেক ব্যস্ত একটা গর্ত, অনেক হিজিবিজি, অনেক জিনিসপত্র এখানে আছে, তাই এটাকে আমরা বস্তিকটর বলতেছি। স্লাম, বস্তিতে যেরকম অনেক মানুষ থাকে, এখানে অনেক অঙ্গ থাকে। আচ্ছা, যাই হোক, তো এই ছিদ্রটা পুরুষের ক্ষেত্রে কিরকম? ছোট, অপরদিকে ফিমেলের ক্ষেত্রে এটা বড়, কারণ ফিমেলকে আসলে এখানে কি বেবি কনসিভ করতে হয় না, বাচ্চা ধারণ করতে হয়। দেখো মেলের ক্ষেত্রে তুমি যদি এই ছিদ্রটা দেখো, এই ছিদ্রটাকে যদি তুমি দেখো তাহলে দেখবে এটা একটা অনেকটা কনিক্যাল, এরকম সরু হয়ে আসছে। অপরদিকে ফিমেলের ক্ষেত্রে তুমি দেখবে এই ছিদ্রটা অনেকটা এরকম সরু হয় নাই, বরং ছিদ্রটা অনেক বড়, নিচের দিকে এরকম সমান্তরাল হয়ে গেছে, বুঝছো? পুরুষেরটা সরু, কিন্তু মহিলাদেরটা প্রশস্ত, খাটো, চ্যাপ্টা। পিউবিক সিম্ফাইসিস বলতে বুঝতেছি এই জায়গাটা, ভালো মতো খেয়াল করো। এই জায়গাটা পুরুষের ক্ষেত্রে অগভীর। ধরো আমার 2টা পিউবিস বোন, এইটা পুরুষের ক্ষেত্রে এই 2টা সেভাবে লাগে, বাট ফিমেলের ক্ষেত্রে এই 2টা একটু ভেতর দিকে ঢুকে তারপর লাগে। ফলে ফিমেলের পিউবিক সিম্ফাইসিসটা কি একটু ভেতরে ঢুকে গেল না, একটু গভীর হয়ে গেল না? পুরুষেরটা এরকম পিউবিক সিম্ফাইসিস, সিম্ফাইসিস মানে জয়েন্ট বা জোড়া লাগানো, ফিমেলেরটা এরকম। বুঝতেছো কিনা বলো স্টুডেন্টস? আমরা কিন্তু অনেকখানি পড়ে ফেলছি। আচ্ছা, ইম্পর্টেন্ট গুলো ধরে ধরে পড়ছি আমরা। এসিটাবুলাম বলে একটা গর্ত আছে, পরীক্ষাতে আসবে যে কোন গর্তের মধ্যে ফিমারের মস্তক ঢুকানো থাকে, তোমাকে বলতে হবে এসিটাবুলাম। গর্তটা কই ভাই? এই যে আমাদের ফিমারের যে সবচেয়ে বড় হাড্ডি, এইটার এই যে মস্তক, এইটা ঢুকানো থাকবে কোথায়? এসিটাবুলামের মধ্যে। এবার এই এসিটাবুলাম কে তৈরি করে? ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস 3জন মিলেই এই এসিটাবুলাম তৈরি করে, ঠিক আছে? আর পুরুষের ক্ষেত্রে এসিটাবুলামটা কি হয়? বড় হয় এবং একটু সাইডের দিকে থাকে। অপরদিকে ফিমেলের এই এসিটাবুলামটা একটু সামনের দিকে চলে আসে কম্পারেটিভলি, বুঝছো? এবং একটু ছোট হয় সাইজে। এই 5টা পার্থক্য আছে, এগুলো আমাদের মেডিকেলে আসলেও লাগবে, বুঝছো? আচ্ছা, সবকিছু ঠিকঠাক? ওকে, তারপর আসো দেখি। তাহলে আমরা বোনসের পার্টগুলো মোটামুটি পড়লাম। আরেকটা ব্যাপার আছে পরীক্ষাতে, এটাও 2 নাম্বার আসতে পারে, ইলিয়াম এবং আইলিয়াম, এই 2টার মধ্যে পার্থক্য লিখো। তো তোমরা আসলে প্রথমত চিন্তা হবে যে কোনটা কি বলতেছে। স্টুডেন্টস, বানান 2টা খুবই ক্লোজ, পার্থক্য শুধু এটার মধ্যে একটা আই, এটার মধ্যে একটা ই, ঠিক তো? এবার আসো, এই আইটা দিয়ে তুমি কি মনে রাখবা? আমি যদি তোমাকে বলি হাড্ডির কথা, হাড্ডি তোমার কল্পনাতে কেমন ভাসে? লম্বা না? তাহলে এই আই দিয়ে তুমি হাড্ডিটা মনে রাখবা, ঠিক আছে? এইটা মনে করো একটা হাড্ডি। ওকে, তাহলে হাড্ডি ভাই লম্বা হয়। তাহলে এই আই, এটা যে থাকবে যে ইলিয়ামের মধ্যে, ওইটা আসলে কিসের অংশ? এটা আসলে বোনসের অংশ। একটু আগে যে বললাম হিপ বোনের মধ্যে ইলিয়াম নামক একটা অস্থি আছে, এটা হচ্ছে সেই ইলিয়াম। অপরদিকে আমি যদি আমাদের পরিপাক নালী বা পৌষ্টিক নালীর কথা বলি, তোমাকে যদি বলি ক্ষুদ্রান্ত আঁকো, আচ্ছা ধরো এটা পাকস্থলী, পাকস্থলীর পরে যখন আমরা ক্ষুদ্রান্ত আঁকি, আঁকার তো কোনো আর মানে কোনো সিঁড়ি লাগে না, তাই না? ইচ্ছা মতো না আঁকি, তাহলে আমাদের ক্ষুদ্রান্তটা কি পেঁচানো না?
এই ক্ষুদ্রান্তের একটা অংশের নাম হচ্ছে ইলিয়াম। এবং এটা যেহেতু দেখো পেঁচানো, ই লিখতেও একটু পেঁচানো, তাহলে এই ইলিয়াম হচ্ছে ই দিয়ে। আর কখনো কি আমরা ভুলবো? যখনই ই দেখবো বুঝবো এই ইলিয়াম কিসের সাথে রিলেটেড, পৌষ্টিক নালীর সাথে। আই দেখলেই অস্থি মনে পড়বে এবং এই ইলিয়াম বোনসের সাথে রিলেটেড। এবার ওদের পার্থক্য লেখা তোমার জন্য জটিল কিছু না। একটা হচ্ছে বোনস, একটা হচ্ছে নালী। একটা তৈরি হচ্ছে শক্ত উপাদান দিয়ে, আরেকটা তৈরি হচ্ছে পেশি দিয়ে, অনৈচ্ছিক পেশি দিয়ে। হ্যাঁ, একটা কঙ্কালতন্ত্রের অংশ, একটা পরিপাকতন্ত্রের অংশ। এভাবে কয়েকটা পার্থক্য তুমি লিখে ফেলতে পারবা যদি চিনো। ওকে, কি অবস্থা স্টুডেন্টস? ওকে, আচ্ছা, এবার চলো আমরা বোনসের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানি। বোনস সম্পর্কে একটু জানি। এখানে অনেক কথা লেখা আছে, বাট আমি তোমার জন্য একটু দাগাই। তুমি আমাকে বলো যে বোনসে কয় ধরনের কোষ থাকে? এটা এখানে ভুল লেখা আছে। বোনসে কোষ থাকে হচ্ছে কয় ধরনের? 4 ধরনের। 4 ধরনের কি কি কোষ? এখানে দেখো 3টা লেখা আছে, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট। আরেকটার নাম তোমরা লিখবা কমেন্টে, ওইটার নাম অস্টিও দিয়ে শুরু। ঠিক আছে, ওইটার নামও কি দিয়ে শুরু? অস্টিও দিয়েই শুরু। লিখে ফেলো। তার মধ্যে তোমাকে শিখাইতে থাকি, যেখানেই ব্লাস্ট থাকবে সেখানে তুমি বুঝবা এটা কি ধরনের কোষ। এটা অপরিণত কোষ, এটা হচ্ছে অপরিণত কোষ। আর অস্টিওক্লাস্ট এইটা কি করে? এটা ম্যাক্রোফেজের কাজ করে, জীবাণু খায়। বুঝছো? এটা হচ্ছে অস্থির ম্যাক্রোফেজ। আর অস্টিওসাইট এটা হচ্ছে একটা পরিণত অস্থি কোষ। ওকে ওকে, আরেকটার নাম তোমরা যদি লিখে থাকো খুব ভালো, অস্টিওপ্রোজিনেটর। প্রোজিনেটর। তাহলে অস্টিওপ্রোজিনেটর হচ্ছে যারা, অস্টিওপ্রোজিনেটর থেকে অস্টিওব্লাস্ট হয়, অস্টিওব্লাস্ট থেকে অস্টিওসাইট হয়, এই আর কি। এটা একদম সবচেয়ে আদি কোষটা। তাহলে 4টা কোষের নাম আমি শিখবো। আরেকটা কথা পরীক্ষাতে আসবে, অস্থি কি আবরণ দিয়ে আবৃত? উত্তর হচ্ছে পেরিঅস্টিয়াম। না পারলে কোথাও চান্স হবে না, এ প্লাস আসবে না। পেরিঅস্টিয়াম এটা হচ্ছে অস্থির আবরণ। এটার মধ্যে কি পেরিঅস্টিয়াম আছে? না, এটার পেরিঅস্টিয়াম গেছে গোলে। বুঝছো? কিন্তু নর্মালি বোনসের বাইরে একটা আবরণ থাকে, সেটার নাম পেরিঅস্টিয়াম। ওকে, পেরি মানে 4 দিকে। পেরি মানে বল কি? পেরি মানে 4 দিকে, আর অস্টিয়াম মানে অস্থি। তাহলে 4 দিকে, অস্থির 4 দিকে যেটা থাকতেছে সেটাই হচ্ছে পেরিঅস্টিয়াম। এবার আসো, অস্থি কি দিয়ে তৈরি? অস্থির মধ্যে যে ম্যাট্রিক্সটা থাকে এটা কি তরল? অবশ্যই না, এটা শক্ত একটা ম্যাট্রিক্স। এবং এই ম্যাট্রিক্সটা জৈব এবং অজৈব উপাদান দিয়ে তৈরি। জৈব পার্সেন্টেজ হচ্ছে 40, অজৈব হচ্ছে 60। আচ্ছা, অজৈব মানে ইনঅর্গানিক। ইনঅর্গানিক যৌগ কোনগুলো বলো? ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, এগুলো হচ্ছে তোমার ইনঅর্গানিক সাবস্টেন্স। তাহলে অজৈব উপাদানের মধ্যে বেশি পরিমাণে থাকে ক্যালসিয়ামের যৌগগুলো। হাড্ডিতে প্রচুর ক্যালসিয়াম জমা থাকে আমাদের। তোমরা অনেক সময় নেহারি খাওয়ার সময় যে ফ্যাটি অংশটাকে তোমরা বলো ক্যালসিয়াম, না ওটা ক্যালসিয়াম না, ওটা টোটালি ফ্যাট। ক্যালসিয়াম কোথায় থাকতেছে? ক্যালসিয়াম ভাই বোনসের মধ্যে থাকতেছে, যেটা আমরা খাইতে পারি না আসলে। বোনস থেকে ক্যালসিয়াম পাইতে চাইলে এটা গুঁড়া কইরা শরবত বানায় খাইতে হবে, তাইলে তুমি ক্যালসিয়াম পাইতে পারো। যাই হোক, অজৈব উপাদানে তাহলে ক্যালসিয়ামের যৌগগুলো থাকবে। আর জৈব উপাদানটা কে তৈরি করতেছে বলো? জৈব উপাদানের মধ্যে তোমার কোলাজেন থাকতেছে, অসিমিউকয়েড নামক একটা উপাদান থাকতেছে। এগুলো একটু শিখে রাখবো আমরা, কেমন? তো এই হচ্ছে অস্থির সাধারণ বৈশিষ্ট্যগুলো। এবার আসো অস্থির যে টাইপ, এই টাইপে যাই এবং এইখান থেকে সিকিউ আসার মতো প্রশ্ন কিন্তু আছে তোমাদের জন্য। দেখো, অস্থিকে আমরা অনেকভাবে ভাগ করতে পারি, তবে যদি আমরা ওদের দৃঢ়তার উপর ভিত্তি করে ভাগ করি তাহলে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কম্প্যাক্ট বোন বা নিরেট অস্থি। তুমি খেয়াল করে দেখো, এই বোনসটা হাতে নিলে যথেষ্ট ভার এবং এইটা নিরেট, এটার মধ্যে কোনো ফাঁপা কিছু নাই। অপরদিকে যদি আমি মস্তকগুলোর দিকে তাকাই, আমি মস্তকে উপরের দিকে, এইগুলো যথেষ্ট ফাঁপা, ভেতরে বায়ুকুঠুরি আছে। বুঝছো? এই মস্তকগুলো হচ্ছে স্পঞ্জি অস্থি দিয়ে তৈরি। এই জন্য তুমি যদি কোনো হাড্ডি খাও দেখবা যে এই প্রান্তগুলো তুমি চাবায় খাইতে পারো, একটু নরম থাকে, স্পঞ্জি অস্থি। কিন্তু এইগুলা কিন্তু তা সহজে চাবানো যায় না, তাই না? কারণ এগুলো হচ্ছে কম্প্যাক্ট বোনস। তো আমাদের দেহেও এরকম 2 রকমের বোনস থাকে। কিভাবে আমি ভাই ডিফারেন্সিয়েট করব এটা কি নিরেট অস্থি নাকি এটা স্পঞ্জি অস্থি? আচ্ছা, খেয়াল করো স্টুডেন্টস, নিরেট অস্থিতে একটা ইউনিক জিনিস থাকবে, সেটার নাম হচ্ছে হ্যাভার্সিয়ান তন্ত্র। কি নাম বলো? এটার নাম হচ্ছে হ্যাভার্সিয়ান তন্ত্র। এই হ্যাভার্সিয়ান তন্ত্র আমাদের সিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বুঝছো?
আর স্পঞ্জি অস্থিতে এই হ্যাভার্সিয়ান তন্ত্র থাকবে না, এটার বদলে যেটা থাকবে সেটাকে আমরা বলি ট্রাবেকুলি থাকবে আর কি, ঠিক আছে। বাট এই জন্য এটাকে আমরা ট্রাবেকুলার বোনসও বলি স্পঞ্জি অস্থিকে। ওকে, তোমার দেহের যতগুলো হাড্ডি আছে, ধরো তোমার দেহের সব হাড্ডির ওজন করব, হ্যাঁ, তাহলে সেই হাড্ডির ওজনের 80% ফরমেশন করবে নিরেট অস্থি, আর 20% ফরমেশন করবে হচ্ছে স্পঞ্জি অস্থি। বুঝতেছো ব্যাপারটা? আবার তুমি যদি পাখির ক্ষেত্রে ওদের অস্থি খেয়াল করো, পাখির অস্থিগুলা কেমন? সব স্পঞ্জি অস্থি। দ্যাটস ওয়াই ওদের অস্থির ওজন কম এবং ওরা উঠতে পারে। এবং আমরা যখন ছোটবেলায় জন্মাই, আমাদের দেহেও কি থাকে? স্পঞ্জি অস্থি বেশি থাকে নিরেট অস্থির তুলনায়। বুঝতেছো ব্যাপারটা? এই হচ্ছে আমাদের অস্থির প্রকারভেদ আমরা যেটা পড়লাম। এখন আমরা যেটা দেখব, অস্থির আরো প্রকারভেদ করা যায় সাইজ অনুযায়ী, লম্বা অস্থি, চাপা অস্থি, বইটা আছে, একটু অবজেক্টিভের জন্য এক্সাম্পল গুলো দেখবা এটার। ওকে, আমরা এখন তোমাদের জন্য যেটা পড়বো সেটা হচ্ছে এই হ্যাভার্সিয়ান তন্ত্রটা আমরা এখন একে পড়বো, ঠিক আছে? এটা পরীক্ষাতে আঁকতে দিবে এবং আমার ইম্পর্টেন্সের স্কেলে ও পেয়েছে 5 স্টার, তাহলে এটা পরীক্ষাতে আসবে হ্যাভার্সিয়ান তন্ত্র। কেমন? তো পরীক্ষায় আসলে আমি কিভাবে আঁকবো, কতটুকু আঁকবো, আগে তোমাকে বুঝাই যে আমি কি আঁকতেছি। মনে করো এটা একটা বোনসের পার্ট, হ্যাঁ, মনে করো এটা একটা বোনস, ওকে, একটা বোনসের একটা অংশ, খণ্ড। তো এই খণ্ডের মধ্যে তুমি যদি খুব ক্লোজলি জুম করে দেখো, তুমি দেখবা, একটু দাঁড়াও, তুমি দেখবা এখানে এরকম কিছু জিনিস দেখা যাচ্ছে। এগুলো এক একটা হচ্ছে হ্যাভার্সিয়ান তন্ত্র। এগুলোকে আমি এখন জুম করে দেখবো। এখানে তোমার পরীক্ষাতে তুমি মেইনলি এখন যে ছবিটা আমি আঁকবো সেটাই আঁকবা। প্রত্যেকটা হ্যাভার্সিয়ান তন্ত্রের সেন্টারে থাকে একটা হ্যাভার্সিয়ান নালী। একে ঘিরে থাকে 5 থেকে 15টা স্তর, 1টা 2টা 3টা, যদিও 5 থেকে 15টা স্তর থাকে, কিন্তু এত স্তর তো দেখানোর জায়গা নেই, তো তুমি 3টা 4টা দেখাইলেও কোনো প্যারা নাই। ওকে, এই হ্যাভার্সিয়ান নালীর মধ্য দিয়ে কি যায়? এই হ্যাভার্সিয়ান নালীর মধ্য দিয়ে যায় হচ্ছে, আচ্ছা এটাকে ধমনী যায়। ওকে, ধমনী, ধমনী বলে লাল করে দিলাম। আর কি যায়? শিরা যায়, এই হচ্ছে শিরা। আর কি যায়? আর যায় হচ্ছে স্নায়ু, ধমনী, শিরা এবং স্নায়ু। স্নায়ুকে হলুদ করলাম। এই হ্যাভার্সিয়ান নালীটা ভাই, এটা কোথায় আছে আসলে? এই হ্যাভার্সিয়ান নালীটা এই দিক দিয়ে নেমে গেছে আসলে। এইটা হচ্ছে একটা হ্যাভার্সিয়ান নালী, যেটা সেন্টারে থাকতেছে। প্রত্যেকটা হ্যাভার্সিয়ান তন্ত্রের সেন্টার থেকে ওইভাবে নেমে যাচ্ছে হাড্ডির মধ্যেই। কিন্তু এটা আমি খালি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু এটা যদি কাটি, মাইক্রোস্কোপের নিচে দেখি, তাহলে হ্যাভার্সিয়ান তন্ত্রগুলো আমাদের চোখে পড়বে। বুঝছো? তাহলে হ্যাভার্সিয়ান নালীটা সেন্ট্রালে, এবং এর মধ্যে কি থাকতেছে? ধমনী, শিরা এবং স্নায়ু। চেনা গেছে? এরপর হচ্ছে ওর স্তর থাকতেছে। এই এক একটা স্তরকে আমরা বলি ল্যামেলি। স্তরগুলোকে কি বলি বলো? ল্যামেলি। ওকে, আচ্ছা। আর এই ল্যামেলিতে সাজানো থাকে অস্টিওসাইট। অস্টিওসাইট মানে কি? অস্থিকোষ, তাই না? তো মনে করো এগুলো হচ্ছে আমাদের অস্থিকোষ। ওকে, এইগুলো হচ্ছে অস্থিকোষ। তুমি তোমার মনের মাধুরী মিশে অনেকগুলো এরকম কোষ এঁকে দিবা। আচ্ছা, এই কোষটা যেখানে থাকবে সেই জায়গাটা একটু একটু মানে একটা গর্তের মতো থাকে, ওইটাকে আমরা বলতেছি ল্যাকুনা। একটা জায়গায় তুমি যদি বসতে চাও, ওই জায়গায় একটু ফাঁকা থাকতে হবে না? হ্যাঁ, চেয়ারের মধ্যে তো তাহলে তুমি বসতেছো, ওই চেয়ারটা তো ফাঁকা, তাহলে ওই চেয়ারটাকে আমি বলতেছি ল্যাকুনা। আর এই ল্যাকুনাতে কি থাকতেছে বলো? অস্টিওসাইট। এগুলো হচ্ছে আমাদের অস্টিওসাইট। অস্টিওসাইট গুলো আবার নিজেদের মধ্যে কানেকশন আছে। কি কানেকশন? ক্যানালিকিউলি দিয়ে ওদের মধ্যে কানেকশন আছে। ক্যানালিকিউলি, এইটা আবার কি জিনিস ভাই? দেখো, ক্যানাল মানে হচ্ছে ছোট ছোট নালী, আর এর থেকে আরো ছোট হইলে এটাকে আমরা বলি ক্যানালিকিউলি। ক্যানালিকিউলি গুলো কিরকম? এই যে এরকম, একটা অস্টিওসাইটের সাথে আরেকটা অস্টিওসাইটের এরকম ক্যানালিকিউলি দিয়ে কানেকশন আছে। ইচ্ছা মতন আঁকবা, কোনো বাধা ধরা নিয়ম নাই, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আমাদের হ্যাভার্সিয়ান তন্ত্রের বেসিক। এই ছবিটা আঁকতে আমি তো তোমাদের পড়ায় পড়ায় আঁকলাম, তোমার কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগার কথা না, ঠিক আছে? তাহলে এইটুকু এঁকে দিবা, নিচে লিখে দিবা চিত্র হ্যাভার্সিয়ান তন্ত্র। আর একটু লেভেলিং করবো আমরা। লেভেলিং এ কি করব? এটাকে কি বলবো বলো? এটাকে বলবো হ্যাভার্সিয়ান নালী। হ্যাভার্সিয়ান নালী, ওকে। আর নালীর ভেতরে ধমনী, শিরা, স্নায়ু আলাদা করে লেভেলিং করব। আর স্তরগুলোকে বলবো ল্যামেলি। আর এই যে ছোট ছোট নালীগুলোকে বলবো ক্যানালিকিউলি।
আর এগুলাতে নিউক্লিয়াসও দিয়ে একটু সুন্দর হবে, তাইলে এগুলাকে বলবো অস্টিওসাইট। অস্টিওসাইট, এই তো। আর নিচে চিত্র দিব, ফিগার হ্যাভার্সিয়ান তন্ত্র। হইল? আরেকটা জিনিস তোমাকে শিখাইতে চাই, এই যে হ্যাভার্সিয়ান নালীগুলো নেমে গেল, এই হ্যাভার্সিয়ান নালীগুলোর মধ্যে অনেক সময় কি থাকে জানো? আরেকটা কানেক্টিং নালী থাকে। হ্যাভার্সিয়ান নালীর মধ্যে কানেক্ট করে এরকম একটা নালী থাকে। এই যে একটা হ্যাভার্সিয়ান নালী, এই যে একটা হ্যাভার্সিয়ান নালী, এদের মধ্যে কানেকশন করছে আরেকটা নালী। এই নালীটার নাম তোমরা কমেন্টে লিখতে পারো কিনা আমি একটু দেখতে চাই। আমরা কিন্তু অনেকখানি পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের এখন অস্থির পার্টটা শেষ, তরুণাস্থি পেশি। এরপরে কিন্তু এই চ্যাপ্টার আমাদের মোটামুটি শেষের দিকে চলে আসবে। তারপর আমরা জিন তত্ত্ব পড়বো। আমাদের ইচ্ছে হচ্ছে যে 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে ক্লাস শেষ করা। দেখা যাক আল্লাহ পাক কি রাখছেন কপালে। ওকে, আমি যদি তোমাদের কমেন্টগুলো একটু দেখি, ঠিক আছে না? আচ্ছা, ওরা কি লিখতে পারতেছে যে এটা যে ভকম্যানস নালী, এটা কি কমেন্ট ওরা লিখছে? হ্যাভার্সিয়ান তন্ত্রগুলো, হ্যাভার্সিয়ান নালীর মধ্যে কানেক্টিং নালীটার নাম হচ্ছে ভকম্যানস নালী। এই নামগুলো আসলে বিজ্ঞানীর নাম অনুযায়ী আসছে, তাই না? তো তোমরা খুব ভালো পারছো, ভেরি গুড যারা পারছো। ছবিটা তোমাদের বইতেও আছে, তোমার যদি মনে হয় আমি বই থেকে দেখে শিখবা। ওকে, তাহলে হ্যাভার্সিয়ান তন্ত্র শিখে ফেলছি। তারপরে নিরেট আর স্পঞ্জিওসির একটা পার্থক্য আছে, এটাও ধরো তুলনা করতে বলতে পারে বা 2 নম্বরে আসতে পারে। তো এই ছকগুলোর জন্য আমরা পড়বো। কর্টিক্যাল অস্থি বলতেছি আমরা নিরেট অস্থিকে। আর ট্রাবেকুলার অস্থি কাকে বলবো? ট্রাবেকুলা কার থাকে? ট্রাবেকুলা থাকে স্পঞ্জিওসির, আমি তোমাকে বলছি কিন্তু, তাই এরা ট্রাবেকুলার অস্থি। ট্রাবেকুলা মানে পাতলা পর্দার মতো। আর হ্যাভার্সিয়ান তন্ত্র থাকবে নিরেট অস্থিতে। কর্টিক্যাল অস্থি কাকে বলা হচ্ছে বলো? ভুল করবা এগুলা, করো না প্লিজ, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো পারবা, এটাও তোমাকে বলে ফেলছি। নিরেট অস্থির ভেতরে স্পঞ্জিওসি অবস্থান করতে পারে, আর বাইরের দিকটা নিরেট অস্থি। এরকমও হয়, একটা বোনসের মধ্যেই বাইরের দিকে নিরেট, ভেতর দিকে স্পঞ্জি। ওকে, পার্থক্য ডান। এবার ভাই একটু তরুণাস্থি পড়ি। তাহলে বল, তরুণাস্থির আবরণের নাম কি? প্রথমে আবরণের কথা বল। অস্থিতে ছিল পেরিঅস্টিয়াম, এখানে হচ্ছে পেরিকন্ড্রিয়াম। কন্ড্র থাকলেই তুমি বুঝবা এটা তরুণাস্থি নিয়ে কথা হচ্ছে। পেরি মানে চারদিকে, আর কন্ড্রিয়াম হচ্ছে তরুণাস্থির চারদিকে থাকা একটা পর্দা আর কি। ওকে, এখানের যে কোষগুলো তাদেরকে তুমি কি বলবা? তাদেরকে কি তুমি অস্টিওক দিয়ে বলবা? না, এদেরকে বলবা কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট। ঠিক আছে? তরুণাস্থির যে পরিণত কোষ তাকে তুমি বলবা কন্ড্রোসাইট, আর অপরিণত কোষটাকে কি বলবা বলো? কন্ড্রো, এটা হ্যাঁ, কন্ড্রোব্লাস্ট। কন্ড্রোব্লাস্ট হচ্ছে অপরিণত কোষ। আচ্ছা, তরুণাস্থির যে ম্যাট্রিক্স থাকে এটা কিন্তু অস্থির মতো শক্ত না, এটা একটু নরম ম্যাট্রিক্স। এবং এইখানে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি নামে রাখতেছি? কন্ড্রিন। মানে তরুণাস্থি মানে সব কন্ড্রো দিয়ে খেলা, বুঝছো? ওকে, এখানে অনেক ধরনের ফাইবার থাকতে পারে, আমরা একটু পরে দেখবো। আর একটা প্রশ্ন তোমার পরীক্ষায় আসতে পারে যে সব থেকে শক্ত কার্টিলেজ কোনটা? সব থেকে শক্তিশালী কার্টিলেজের নাম হচ্ছে ফাইব্রো কার্টিলেজ। তোমার বইতে আছে, ফাইব্রো কার্টিলেজ হচ্ছে সব থেকে শক্ত কার্টিলেজ বা সব থেকে শক্ত তরুণাস্থি। ওকে, আচ্ছা, এখানে 2 রকমের প্রোটিন থাকতেছে, কন্ড্রোমিউকয়েড আর কন্ড্রোঅ্যালবুনয়েড। এই প্রোটিনগুলো ওদের ম্যাট্রিক্সের মধ্যে পাওয়া যায়। উপাদানগুলো শিখলাম। আর দেখো, আমরা দেখছি যে অস্থির কোষগুলো কিন্তু একটা গর্তের মধ্যে, একটা গহ্বরের মধ্যে থাকে, ওইটাকে আমরা ল্যাকুনা বলতেছিলাম। তরুণাস্থির কোষগুলো কিন্তু এরকম একটা গহ্বরের মধ্যে থাকে, এটার নাম ল্যাকুনা। এটা আবার সেম। ওকে, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো? তোমরা বলতে পারবা আমাদের দেহে কোথায় কোথায় রক্ত সরবরাহ নাই? রক্ত সরবরাহ নাই আমাদের দেহের কোথায় কোথায়? আচ্ছা, 1 নম্বরে হচ্ছে লেন্স, চোখের লেন্সে রক্ত সরবরাহ নাই। 2 নম্বরে হচ্ছে চোখেই থাকি, চোখের একটা লেয়ার আছে, ওটার নাম হচ্ছে স্ক্লেরা, এই স্ক্লেরাতেও রক্ত নাই। ওকে, 3 নম্বর হচ্ছে তরুণাস্থি, তরুণাস্থিতেও রক্ত সরবরাহ নাই। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে এর মধ্যে তো রক্ত যাচ্ছে না, তাহলে রক্ত না গেলে একটা কোষ কিভাবে অক্সিজেন পাবে, কিভাবে পুষ্টি পাবে? তাহলে তো এই কোষ মরে যাওয়ার সম্ভাবনা আছে। উত্তর হচ্ছে আমাদের যে পেরিকন্ড্রিয়াম, এইটাতে কিন্তু রক্ত আছে, এটাতে রক্ত সরবরাহ আছে। তো ধরো এটা একটা পেরিকন্ড্রিয়াম, এটার ভেতরে অনেকগুলো তরুণাস্থি কোষ আছে, আর এগুলো হচ্ছে ম্যাট্রিক্স। তো খেয়াল করো,
রক্ত কিন্তু এই পর্যন্ত যাচ্ছে, রক্ত তোমার পেরিকন্ড্রিয়াম পর্যন্ত যাচ্ছে। এই পেরিকন্ড্রিয়ামে কিন্তু রক্ত আছে, রক্ত এখানে পুষ্টি অক্সিজেন নিয়ে গেছে। এবার সেই পুষ্টি অক্সিজেনগুলো ডিফিউশন বা ব্যাপনের মাধ্যমে পৌঁছায় যায় কোথায়? তরুণাস্থি কোষে। বুঝতে পারছো? ফলে তাদের বেঁচে থাকতে কোনো সমস্যা হয় না, যদিও তাদের মাঝখানে তরুণাস্থির ভেতরে রক্ত সরবরাহ নাই। ম্যাট্রিক্সের মধ্য দিয়ে অক্সিজেন এবং অক্সিজেন এবং পুষ্টিগুলো পরিবাহিত হতে পারে। তরুণাস্থি নিয়ে আমরা একটা আইডিয়া নিলাম। ওকে, আচ্ছা, এবার আসলে তরুণাস্থির প্রকারভেদ, এইটাও কিন্তু আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটাকে আমরা 3 স্টারে রাখবো সিকিউর জন্য। ওকে, পরীক্ষা কিন্তু আসতে পারে যে তরুণাস্থির প্রকারভেদ আলোচনা করো, প্রকারভেদ, অথবা আসতে পারে অস্থি তরুণাস্থির মধ্যে পার্থক্য আলোচনা করো। অস্থি আর তরুণাস্থির পার্থক্য আমরা একটু পরে পড়ি। চলো আমরা একটু এই যে 4 রকমের তরুণাস্থি আছে এদের সম্পর্কে একটু জানি। আমাদের জানতে হবে এদের উপাদান এবং এদের এক্সাম্পল। এবং খুব ভালো হয় যদি একটু ছবিটাও আঁকো, ছবিটা একদম ইজি, আসলে সবগুলো একই রকমের, 4টা গোল্লা দিয়ে এঁকে ফেলবা ঝটপট। আসো আমি তোমাকে পড়াই। কয় রকমের তরুণাস্থি আছে বলো? 4 রকম। এর মধ্যে একটা হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি। তাহলে এদের ম্যাট্রিক্স কেমন হবে বলো? প্রত্যেকের ম্যাট্রিক্স কেমন এটা শিখবা। এদের ম্যাট্রিক্স কেমন হবে? ম্যাট্রিক্স মানে বুঝছো তো, কোষগুলোর চারপাশে যে জলীয় উপাদান, এই ম্যাট্রিক্সটাও কি হবে? স্বচ্ছ হবে না? বলো, ম্যাট্রিক্স হবে স্বচ্ছ, নামই স্বচ্ছ। আচ্ছা, এইটার নাম হচ্ছে পিত তন্তুময়। পিত মানে হচ্ছে হলুদ, বুঝছো তো? এদের ম্যাট্রিক্স হবে অস্বচ্ছ। এদের ম্যাট্রিক্স কেমন হবে? অস্বচ্ছ, কারণ এখানে অনেকগুলো ফাইবার থাকবে, তুমি খেয়াল করে দেখো। এবং ছবিটার মধ্যে খেয়াল করো, ওদের ম্যাট্রিক্সকে একটু হালকা হলুদ করে দিছে না? তাহলে এদের ম্যাট্রিক্স হচ্ছে অস্বচ্ছ হলুদ, অস্বচ্ছ হলুদ রঙের হবে। এবং এইখানে তুমি কি পাবা? কিছু তন্তু পাবা, দেখো ইলাস্টিক কিছু ফাইবার পাবা। দেখছো এখানে দাগ দিয়ে দিচ্ছে যে এই দাগগুলো হচ্ছে ফাইবার। স্বচ্ছর মধ্যে কিন্তু এরকম কোনো ফাইবার নাই। তারপর আসো শ্বেত তন্তুময়, এইখানেও তুমি ফাইবার পাবা। এই ফাইবারগুলো দেখতে কিরকম? সাদা। এবং এইটার ম্যাট্রিক্স কেমন হবে? নামের মধ্যেই আছে, বলো। এটার ম্যাট্রিক্স হবে সাদা, ঠিক আছে? এটার ম্যাট্রিক্স সাদা, এবং এখানে তুমি সাদা কিছু তন্তু দেখতে পাবা। তারপর আসো ক্যালসিফাইড তরুণাস্থি। এখানে প্রচুর ক্যালসিয়াম জমে এটাকে একটু শক্ত করে দেয়, বুঝছো? তাহলে এটার ম্যাট্রিক্সটা হচ্ছে শক্ত হবে, ক্যালসিয়াম সমৃদ্ধ হবে। তাই লাইনগুলো লেখা যাবে না, কার ম্যাট্রিক্স কেমন, একটা এটা লাইন লিখলা, আরেকটা হচ্ছে এক্সাম্পল লিখে দিলা, তাইলেই হয়ে যাবে, এত বেশি লেখার দরকার নেই। আসো এক্সাম্পল পড়ি, ঠিক আছে? তাহলে এটার ম্যাট্রিক্স হচ্ছে শক্ত এবং ক্যালসিয়াম সমৃদ্ধ। এক্সাম্পলে স্বচ্ছর ক্ষেত্রে আমরা যেটা পড়বো, স্বচ্ছ তরুণাস্থির ক্ষেত্রে পড়বো হচ্ছে আমরা ভ্রূণের নিঃশ্বাস। ভ্রূণের নিঃশ্বাস, ওকে? তাহলে এটাতে কিভাবে মনে রাখবো? ভ্রূণ দিয়ে মনে রাখবো যে ব্যাং, হাঙরের ভ্রূণ, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে হায়ালিন তরুণাস্থি থাকে, বুঝছো? বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে হায়ালিন তরুণাস্থি থাকে। আর নি দিয়ে মনে রাখবো হচ্ছে নাক। নি দিয়ে মনে রাখবো আমরা নাক। আর শ্বাস দিয়ে মনে রাখবো হচ্ছে শ্বাসনালী। শ্বাসনালী, ওকে? শ্বাসনালী মানে ট্রাকিয়া, এইগুলোতে হায়ালিন তরুণাস্থি থাকে। ইলাস্টিক তরুণাস্থি, এটা মনে রাখা সবচেয়ে ইজি। দেখো এটা ই দিয়ে শুরু না, তাহলে এটা এর জন্য মনে রাখবো 3টা ই, ট্রিপল ই। ইলাস্টিক তরুণাস্থি কই থাকবে? 3টা ইতে থাকবে। একটা ই দিয়ে হচ্ছে এপিগ্লটিস। এপিগ্লটিস, এপিগ্লটিস হচ্ছে তোমার স্বরযন্ত্রের ঢাকনা হিসেবে থাকে। আরেকটা ই দিয়ে তুমি মনে রাখবা এক্সটার্নাল ইয়ার। এক্সটার্নাল ইয়ার মানে বহিকর্ণ, এই যে এইটা পিনা, যেটাকে বলতেছি পিনা। আরেকটা ই দিয়ে মনে রাখবা তুমি ইউস্টেশিয়ান টিউব। ইউস্টেশিয়ান টিউব যেটা কানে থাকে। এই 3টা জায়গাতে তুমি ইলাস্টিক তরুণাস্থি পাবা। ইলাস্টিক ই দিয়ে শুরু, আর এক্সাম্পল গুলাও ই দিয়ে শুরু, তাহলে আমরা এটা ভুল করব না। শ্বেত তন্তুময় বা হোয়াইট ফাইব্রাস, এটা কমনলি কোথায় পাওয়া যাবে? এটা পাওয়া যাবে হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্কের মধ্যে। ইন্টারভার্টিব্রাল ডিস্ক কি? 2টা ভার্টিব্রার মাঝখানে একটা পাতলা ডিস্ক থাকে, ওইটাকে আমরা ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি। সেইখানে এই শ্বেত তন্তুময় তরুণাস্থিটা পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ওকে? এরপর আসো ক্যালসিফাইড তরুণাস্থি। এটা কোথায় পাওয়া যাবে? এটা পাওয়া যাবে হচ্ছে এই যে দেখো ফিমারের মস্তকে এইখানে
একটা তরুণাস্থি থাকে, ওইটা ক্যালসিফাইড তরুণাস্থি। তাহলে বিভিন্ন লম্বা অস্থিগুলোর মস্তকে যে তরুণাস্থি থাকে, হিউমেরাস ফিমারের মস্তকের জায়গাতে। কেন? কারণ দেখো এই তরুণাস্থির মধ্যে ক্যালসিয়াম জমবে, তো ক্যালসিয়াম যেহেতু জমবে, বোনসের মধ্যে ক্যালসিয়াম আছে না, তো এটার মস্তকে থাকলেই সেখান থেকে ক্যালসিয়াম সহজে গিয়ে এখানে জমতে পারবে, এই আর কি। তো আমরা এইভাবে লিখবো, ঠিক আছে? ছবিগুলো, এই ছবিটাও এঁকে শেখার চেষ্টা করব। তাহলে আমাদের তরুণাস্থি পড়াও শেষ। ওকে, এক্সাম্পলগুলো মনে থাকবে, দেখো তো। স্বচ্ছ হচ্ছে ভ্রূণের নিঃশ্বাস, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণ নাকে এবং হচ্ছে তোমার শ্বাসনালীতে থাকতেছে, পরশুকাতেও থাকতেছে, হ্যাঁ, এরকমও আছে। স্থিতিস্থাপক হচ্ছে ইলাস্টিক, এটা ভুলবই না। শ্বেততন্তুময়, চলে যাবো কোথায়? মেরুদণ্ডে। মেরুদণ্ডের কশেরুকাগুলোর মাঝখানে, ইন্টারভার্টিবাল ডিস্কের মধ্যে। আর চুনময় থাকবে হচ্ছে ক্যালসিয়ামওয়ালা, ক্যালসিয়াম আছে বোনসের মধ্যে, তাহলে এই বোনসের মস্তকেই এই চুনময়টা থাকবে, ক্যালসিফাইডটা থাকবে। ওকে, আচ্ছা, এটা কি ডিস্টার্ব করা শুরু করে দিল? দাঁড়াও, এটাকে কেটে আবার অন করতে হবে, কোনো সমস্যা নাই। একটু ওয়েট করো। আচ্ছা, আমরা সামারি করি, হ্যাঁ, অন্তর ভাই একটু হেল্প করুক এটা ডাউনলোড করে আবার অন করার জন্য। তোমাদের আমরা তাহলে কি কি পড়লাম এখন পর্যন্ত বলো? আমরা আমাদের 206টা হাড্ডি মোটামুটি একটা পরিচয় শিখছি, অক্ষীয় কঙ্কাল, উপাঙ্গীয় কঙ্কাল এবং কোনটার ভাগে কয়টা আছে এই সংখ্যা সম্পর্কে অবগত হয়েছি, তাই না? এবং হাতের পায়ের বোনসের হিসাব এগুলো তোমার কাছে ক্লিয়ার করছি, প্যাটেলা সম্পর্কে একটু কথা বলছি। তারপরে আমরা মেরুদণ্ডের হাড্ডি পড়লাম, মেরুদণ্ডের হাড্ডির মধ্যে যে কশেরুকা থাকে সেটার আদর্শ গঠন কেমন হতে পারে সেটা সম্পর্কে আলোচনা করলাম। তারপরে আমরা গেলাম কোথায় বলো? আদর্শ কশেরুকার গঠনের পরে আমরা তোমাদেরকে পড়াইলাম হচ্ছে অস্থি, অস্থির বৈশিষ্ট্য বললাম। অস্থি যে দুই রকম হয়, নিরেট এবং স্পঞ্জি, সেটার মধ্যে ডিফারেন্স বললাম, তাই না? এর আগে পড়েছি হচ্ছে আমরা পুরুষ এবং স্ত্রীর শ্রোণী চক্রে কি ডিফারেন্স দেখা যায় সেটা। তো অস্থির মধ্যে হ্যাভার্সিয়ান তন্ত্র থাকে, নিরেট অস্থি, সেটা তোমাকে দেখালাম, হ্যাভার্সিয়ান তন্ত্র একে শিখলাম। তারপরে তরুণাস্থি থেকে কি ইম্পর্টেন্ট বললাম, এর শ্রেণী বিভাগটা 4 রকমের তরুণাস্থি থাকে সেইটা একটু দেখলাম, এবং কমন যে বৈশিষ্ট্যগুলো আছে এটা পড়লাম। এখন আমরা কোথায় যাব? তরুণাস্থি পড়া যেহেতু আমাদের শেষ, আমরা অস্থি তরুণাস্থির পার্থক্য পড়বো, তারপর হচ্ছে পেশিতে যাব। পেশি পড়ার পরে আমাদের বাকি থাকবে হচ্ছে অস্থি ভঙ্গ, তাইলেই শেষ এই চ্যাপ্টার। আচ্ছা, তো আমাদের আজকে প্রথম ক্লাস। প্রথম ক্লাসে তোমার মনে হতে পারে একটু টায়ার্ড লাগতে পারে, কিন্তু ধৈর্য নিয়ে ক্লাসগুলো যদি করে ফেলো একা একা পড়ার থেকে কিন্তু ইজি হবে, এবং পরীক্ষার খাতায় ইনশাল্লাহ লিখতে পারবা। কারণ আলোচনাগুলো তোমার ক্লাসটা সাজানোর আগে আমি কিন্তু, যদিও প্রত্যেক বছরই ক্লাসগুলো নেই, কিন্তু তাও প্রত্যেক বছর আরেকবার করে চেক দেই যে বোর্ডে কি কি প্রশ্ন আসছে, কোনগুলো আসার সম্ভাবনা বেশি। এবং এটা কিন্তু গতকাল চিন্তা ভাবনা করেই কিন্তু আমি তোমার ক্লাসটা নিচ্ছি। তো কথাগুলো শুনবা, যে কোনগুলোকে ইম্পর্টেন্ট বলতেছে ওইগুলো অবশ্যই প্র্যাকটিস করবা। হ্যাভার্সিয়ান তন্ত্র তুমি যদি একবার নিজে বাসায় একে প্র্যাকটিস না করো, পরীক্ষার খাতায় দেখবা অল্প টাইমে আঁকতে পারতেছো না, ঠিক আছে? যে প্রশ্নগুলো বেশি আসে সেই প্রশ্নগুলো অবশ্যই এঁকে যাবা। এটা 8 থেকে 1 দেয়। ওকে, আজকে আমাদের একটু নেট প্রবলেম করতেছে, এটার জন্য একটু সমস্যা হচ্ছে, প্যারা নেই। সারা দেশে নাকি সমস্যা হচ্ছে, অন্তর ভাইয়া বললো। আরেকটা ব্যাপার তোমাদেরকে জানাই, যে আমরা কিন্তু তোমাদের যে প্ল্যানটা দিয়েছিলাম এটা মনে আছে? আমরা তোমাদেরকে বলেছিলাম যে 1 উইক আমরা বায়োলজি পড়বো, পরে 1 উইক আমরা পড়বো হচ্ছে ম্যাথ, তারপরে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমরা আর কোনো বায়োলজি বা ম্যাথ পড়বো না, তখন থেকে ধুমায় কেমিস্ট্রি পড়বো। এইভাবে আমাদের আপকামিং 6টা পরীক্ষা যদি হয় সেটা প্রিপারেশন আমরা নিয়ে রাখবো, ঠিক আছে? যাদের প্ল্যান এ পরীক্ষা পেছানো, প্ল্যান বি হিসেবে যেন এটা রাখো, এটা যেন থাকে, কারণ হু নোস আসলে কোন দিকে যায়। ওকে, আচ্ছা, আমি তোমার সাথে কথা বলতে থাকি, তুমি আমাকে বলো দেখি যে পেশি পেশি কয় রকমের হয় বলো? পেশিকে কিন্তু আমরা 3 ভাগে ভাগ করি, তাই না? একটা হচ্ছে ঐচ্ছিক, একটা অনৈচ্ছিক, আর একটা হচ্ছে হৃদপেশি। তোমাকে যে প্রশ্ন ছুড়ে দিই তুমি উত্তর দাও, অগ্রিম প্রশ্ন। তুমি আমাকে বলো যে হৃদপেশির গঠন কার মতো আর কাজ কার মতো, দেখি পারো কিনা। হৃদপেশির গঠনটা কার মতো দেখতে, আর সে কাজ করে কার মতো? ওকে,
আরেকটা তোমরা কুইজ কুইজ খেলতে থাকি আমরা, ঠিক আছে? এরপর তোমার কাছে আরেকটা প্রশ্ন ছুড়ে দেই, যদি এটা লিখে ফেলো। সেটা হচ্ছে তুমি বলবা যে ডেল্টয়েড রিজ এইটা কোন বনসে পাওয়া যায়? ডেল্টয়েড রিজ অবজেক্টিভ খেলতেছি আমরা, পড়াই নাই, বলি নাই এটা, দেখি কে পারো। তোমরা যারা পারো না তারা অন্যদের কমেন্ট দেখে শিখে ফেলবা, ঠিক আছে? ডেল্টয়েড রিজ। আচ্ছা, দুইটা প্রশ্ন করেছি, অ্যান্সারগুলো আমি নিজে বলে দেই। প্রথম প্রশ্নটা ছিল কি বলো? প্রথম প্রশ্নটা ছিল যে হৃৎপেশির গঠন হচ্ছে কেমন? হৃৎপেশির গঠন হচ্ছে ঐচ্ছিক পেশির মতো, আর কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। আর ডেল্টয়েড রিজ এটা পাওয়া যায় হিউমেরাসে। হিউমেরাস হচ্ছে আমাদের হাতের যে অস্থিটা, হিউমেরাসের যে মস্তক আছে এটা একটা গহ্বরের মধ্যে ঢুকানো থাকে। সেই গহ্বরের নাম লিখে ফেলো, এবং সেই গহ্বরটা কোন অস্থিতে থাকে সেটাও লিখে ফেলো, ঠিক আছে? এগুলো ধরো তোমার অবজেক্টিভ আসতেছে, তোমরা অ্যান্সার করতে থাকো। তোমরা কি অ্যান্সার করতে পারতেছো? আমি একটু চেক দেই। আচ্ছা, অনেকেই তো ক্লাস করতেছো, দ্যাটস গ্রেট। তো আনসার পারতেছো, ভেরি গুড। তোমরা কি বুঝতেছো ক্লাসটা? বেশি পেইন লাগতেছে, কঠিন লাগতেছে অনেক? ভাই কিন্তু চেষ্টা করছে যতখানি সহজ করে বা যেগুলো কার্যকরী সেগুলো পড়ানো যায়। আচ্ছা, তাহলে আমরা যাই। আমরা একটু, তোমরা অ্যান্সার যেহেতু পেরেছো, তো আমরা এখন পড়ায় যাব। আমি অ্যান্সার বলে দেই তাও। গ্লেনয়েড গহ্বরে থাকে হিউমেরাসের মস্তক। পরীক্ষায় আসলো গ্লেনয়েড গহ্বর কোন অস্থির অংশ, আর তুমি দিয়ে আসলা হিউমেরাস, তাহলে তুমি শেষ। কারণ গ্লেনয়েড গহ্বরটা থাকে স্ক্যাপুলাতে, তাই না? গ্লেনয়েড গহ্বরের মালিক হচ্ছে স্ক্যাপুলা, সেই গর্তের মধ্যে আটকানো থাকে হচ্ছে হিউমেরাসের মস্তক। ওকে, এবার বলো দেখি, সার্জিক্যাল গ্রীবা এটা কই থাকে? আচ্ছা পারবা, এটা হিউমেরাসে থাকে। হিউমেরাসের দুইটা গ্রীবা, তাই না? একটা অ্যানাটমিক্যাল গ্রীবা আর এটা হচ্ছে সার্জিক্যাল গ্রীবা। তোমাকে বলতে হবে যে সার্জিক্যাল গ্রীবা কেন বলা হয়, হিউমেরাসের ওই জায়গাটাকে কেন সার্জিক্যাল গ্রীবা বলা হয়। কারণ আমি বলে দিই, ওই জায়গাটা বেশি ভাঙে, তাই না? আচ্ছা, ঠিক আছে। হিউমেরাসের ধরো, এটা তো হিউমেরাস না, হিউমেরাস আমার কাছে নাই আপাতত। হিউমেরাসের মস্তকের নিচে যে গ্রীবাটা থাকে সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল গ্রীবা, আর এইখানে থাকে সার্জিক্যাল গ্রীবা। এই সার্জিক্যাল গ্রীবাতে ও বেশি ভাঙে, উপর থেকে পড়ে গেলে এইখানে ভেঙে যায়। আর একটু যদি আমরা স্কালের দিকে তাকাই, বোনস গুলোর নাম যদি একটু শিখে রাখো তাহলে ভালো হয়। যেমন পরীক্ষাতে আসলো নিচের কোনটা করটিকার অস্থি নয়, করটিকার অস্থি নয় প্রশ্ন করলো, তো করটিকাতে কি কি অস্থি আছে জেনে রাখা উচিত তোমার। এই যে ফ্রন্টাল, এই যে দুইটা প্যারাইটাল, পেছনে অক্সিপিটাল। অক্সিপিটাল একটা দারুণ জিনিস আছে, দেখো এই যে ছিদ্রটা, এটা একটা নাম আছে। ছিদ্র যেহেতু, তাহলে ওর নামে ফোরামেন আছে, আর বড় ছিদ্র তাই ফোরামেনা ম্যাগনাম। ম্যাগনা মানে একটু বড় কিছু এরকম বোঝায় আর কি। তাহলে ফোরামেনা ম্যাগনাম দিয়ে স্পাইনাল কর্ড বেরোয় আসে। পরীক্ষায় আসলো ফোরামেনা ম্যাগনাম কার থাকে, তুমি কি বলবা? ফোরামেনা ম্যাগনাম থাকে হচ্ছে অক্সিপিটাল বোনসের, এই যে এটার, তাই না? আবার তোমার পরীক্ষাতে আসলো মানবদেহের একমাত্র নরনক্ষম অস্থি কোনটা, দেখি পারো কিনা। অস্থি সন্ধি বলি নাই কিন্তু, অস্থি, যে অস্থিটা নড়তে পারে। এই যে দেখো ইউ আকৃতির এই মেন্ডিবলটা কিন্তু দেখো, অস্থিটা কিন্তু এইভাবে নিজে নড়তে পারে, তাই না? আমাদের নিম্ন চোয়ালটা নড়তে পারে, ঊর্ধ্ব চোয়াল কিন্তু নড়তে পারে না, উপরের চোয়াল কিন্তু নড়ে না, নিচের চোয়ালটা শুধু নড়ে, বুঝছো? ওকে, তো আমরা আমরা কি এখানে নোট ওপেন করতে পারবো? আচ্ছা, সমস্যা নেই। তাহলে তোমাকে লিখে লিখে পড়াইতে পারতাম। আরো একটু কুইজ কুইজ খেলি তাইলে। তোমরা লিখবা এখন হচ্ছে যে, তোমরা লিখবা সবচেয়ে বড় সেন্ট্রাম পাওয়া যায় কোন ধরনের ভার্টিব্রাতে। সবচেয়ে বড় সেন্ট্রাম, এটাও একটা ভার্টিব্রা, এটাও একটা ভার্টিব্রা, দুইটা সেন্ট্রাম দেখো। হ্যাঁ, এটা সেন্ট্রাম ছোট না, এটা সেন্ট্রাম বড় না। এবার বলো সবচেয়ে বড় পাওয়া যায় কোন ভার্টিব্রাতে। উত্তর হচ্ছে, বলে দিব নাকি লিখতে পারছো? আমার এখানে কমেন্ট গুলো দেখাচ্ছে না, একটু দাঁড়াও। সবচেয়ে বড় সেন্ট্রাম পাওয়া যায় হচ্ছে লাম্বার, লাম্বারের ক্ষেত্রে, বুঝছো?
আর লাম্বারের এই সেন্ট্রামটার কোমর দেশে যে ভার্টিব্রাগুলো থাকে ওদের সেন্ট্রামটা দেখো কত বড়। আর সেন্ট্রাম নাই এরকম কে আছে? অ্যাটলাস। অ্যাটলাস হচ্ছে আমাদের যেটা একদম C1 প্রথম যে কশেরুকা, ওর কোনো সেন্ট্রামই নাই, ও দেখতে আংটির মতো। এই জিনিসগুলো একটু জেনে রাখবা, ওকে? আচ্ছা, আমাদের এটা একটু রিস্টার্ট নিচ্ছে, এই জন্য একটু টাইম লাগছে, আমরা মাঝখানে একটু কুইজ খেলে ফেলতেছি। আচ্ছা, তুমি আমাকে বলো দেখি, একটু অস্থি ভঙ্গ থেকে তোমাকে প্রশ্ন করি, দেখি পারো কিনা। ছোট বাচ্চার হাড্ডি ভাঙে, এই মানে কমনলি ছোট বাচ্চাদের একটা রকমের হাড্ডি ভাঙে, ওই রকমটার নাম কি তুমি বলতে পারবা? ছোট বাচ্চাদের ক্ষেত্রেই শুধু দেখা যায় এই হাড্ডি ভাঙাটা। হাড্ডি ভাঙার তো অনেক টাইপ আছে, তাই না? সর্পিল হাড্ডি ভাঙা আছে, যেটা নাট বল্টুর মতো অনেকটা প্যাচ খেয়ে ভাঙে। তীর্যক আছে, সরল রৈখিক আছে, তাই না? বিভিন্ন টাইপের হাড্ডি ভাঙা আছে। আমি জিজ্ঞেস করছি ছোট বাচ্চাদের ক্ষেত্রে ভাঙে, এই টাইপটার নাম কি? যদি লিখে ফেলে থাকো তাহলে খুব ভালো, আমি অ্যান্সার বলে দেই। অ্যান্সার হচ্ছে গ্রিন স্টিক। গ্রিন স্টিক মানে কি জানো? গ্রিন স্টিক মানে হচ্ছে বাঁশ, বুঝছো? বাঁশকে ধরো, আমার একটা কচি বাঁশ দিছো, এটা তো একটা কচি বাঁশ। কচি বাঁশ আমি কোথাও যদি বাড়ি দেই তাহলে বাঁশের জায়গাটা থেতলে যাবে না? ছোট বাচ্চাদের বোনসগুলাও ওই কচি বাঁশের মতো, বুঝছো? ওইগুলা এরকম থেতলে যায় একটা জায়গাতে, বোনসের একটা পার্ট একটু এরকম করে থেতলে যায়, এটাকে আমরা গ্রিন স্টিক ফ্র্যাকচার বলি, যেটা ছোট বাচ্চাদের বেশি দেখা যায়, বুঝছো? তোমাদের সিকিউতে আরেকটা প্রশ্ন আসে, এটা আমি আগে আগে পড়াই ফেলি, ঠিক আছে? এই ধরনের সামাজিক বিজ্ঞানমূলক প্রশ্নগুলো আসলে তোমরা আবার উড়ায় লিখতে পারো। কি টাইপের প্রশ্ন এটা? প্রশ্ন আসে যে কারো একজনের হাড্ডি ভেঙে গেছে, এবার প্রাথমিক চিকিৎসা হিসেবে কি দিবা? তাহলে এই প্রশ্ন আসলে তো মজায় মজায় লিখবা, তাই না? প্রাথমিক চিকিৎসা কিন্তু, তাহলে কি করতে হবে, তুমি কি লিখবা? প্রথমত হাড্ডি ভাঙলে তুমি প্রাথমিক চিকিৎসা কি দিবা? প্রথমত যেটা করবা, ধরো হাড্ডি যদি কারো ভাঙে, ওইখানে কিন্তু সবাই একদম দেখতে চলে যায়, তাই না? গোল হয়ে একদম লোকটাকে আলো বাতাসই দেয় না, অক্সিজেনই দেয় না। তাহলে ওর যদি কোনো গায়ে টাইট পোশাক থাকে, হ্যাঁ, বা আশেপাশে লোক থাকলে ভিড় কমাবা, টাইট পোশাক টোশাক এগুলা ছাড়াই দিবা। এবার যেই জায়গায় হাড্ডি ভাঙছে বলে তোমার মনে হচ্ছে সেই জায়গাটাকে অবশ্যই খুব জেন্টলি ধরবা বা হ্যান্ডেল করবা, কারণ এখানে জোরে টান লাগলে অস্থির অবস্থা আরো বাজে সিচুয়েশন যেতে পারে, এটা নড়ে গিয়ে টিস্যু পেশি এগুলার ক্ষতি করতে পারে, তাই না? যে জায়গাটা ভাঙছে ওই জায়গাতে আমরা একটা স্ল্যাব বসাইতে পারি, স্ল্যাব। স্ল্যাব বা এটাকে কি বলে, স্প্লিন্ট, কিছু দিয়ে ওইটাকে ফিক্স করা যেন এটা বেশি না নড়ে, ঠিক আছে? এবং তারপর হসপিটালে নিয়ে যেতে হবে। ইন দ্য মিন টাইম অনেক বেশি ব্যথা থাকলে এটা হচ্ছে আমরা কি করব, অনেক বেশি ব্যথা থাকলে আমরা তাকে পেইন কিলার দিতে পারি। পেইন কিলার, ডাক্তারের পরামর্শে পেইন কিলার দেওয়া যেতে পারে। আর যদি এটা খুব মারাত্মক লেভেলের অস্থিভঙ্গ হয়, যে জায়গাতে ক্ষত সৃষ্টি হয়েছে, বাইরে থেকে দেখা যাচ্ছে হাড্ডি বেরোয় আসছে, তখন আমরা ক্ষতটা একটু পরিষ্কার করব, কোথাও রক্তপাত হইলে ওই রক্তপাতটা বন্ধ করব বা ওইটা একটু চেপে রাখবো যেন রক্তপাত না হয়। তো এইগুলোই মোটামুটি অস্থিভঙ্গের প্রাথমিক চিকিৎসা। তারপর আমরা আসলে হাসপাতালে নিয়ে যাব। হাসপাতালে এই বোনসটাকে কিন্তু জোড়া মানে জোড়া লাগানোর জন্য প্লাস্টার করে দেওয়া হবে। বোনসের জোড়া লাগার জন্য কিন্তু কোনো ঔষধ নাই, জানো স্টুডেন্টস? তোমার কোনো ঔষধ খাইতে হবে না বোনস জোড়া লাগার জন্য। আমি তোমাকে আমাদের বডির কিছু ইন্টারেস্টিং ব্যাপার বলি, যেটা পরীক্ষাতে আসবে না। মনে করো আমার হাতের এই পামের এই চামড়াটা তুমি তুলে ফেলছো, এই চামড়াও তুমি তুলে ফেলছো, এরপর আমার হাত দুইটাকে এইভাবে দিয়ে তুমি প্লাস্টার করে দিছো। তাইলে কিন্তু প্লাস্টার মানে এইভাবেই, মানে আমি নাড়ানোর কোনো সুযোগ নাই। তাহলে দেখবা 7 দিন 10 দিন পরে আমার হাত দুইটা জোড়া লেগে গেছে। অদ্ভুত না ব্যাপারটা? তো কোষের মাঝখানে জোড়া লাগার ক্ষমতা আপনা আপনি আছে। তুমি যদি আমার এই চামড়া তুলে এইভাবে যদি প্লাস্টার করে দাও, 2 হাত জোড়া লেগে যাবে, বুঝছো? তো বোনসও যদি তাদেরকে কাছাকাছি রেখে দাও তাহলে তারা জোড়া লাগবেই। তাহলে ডাক্তার হিসেবে তোমার করণীয় কি? যেন এরা ঠিকঠাক পজিশনে থাকে। হ্যাঁ, তোমার হাত ভেঙে এরকম পেঁচাই গেছে, এইভাবেই তুমি যদি প্লাস্টার করে রাখো তাহলে তোমার হাত আজন্ম এরকম বেঁকানোই থাকবে। ডাক্তারের কাজ হচ্ছে বোনসটাকে ঠিক জায়গায় এনে হাতটাকে ঠিক পজিশনে রেখে এরপর প্লাস্টার করবে। তাহলে বোনস আপনি জোড়া লাগবে এবং আগের অবস্থায় ফেরত আসবে। তাহলে বলো, যদি বোনসের মানে হাড্ডি ভাঙলে কি করণীয়, এটা নিয়ে যদি আসে, আমরা লিখতে পারবো না। আমরা কিসের কথা লিখবো বলো? আমরা প্রথমে রোগী যেন অক্সিজেন পায় বা রোগীর যেন আশেপাশে আলো বাতাস থাকে, ভিড় কমাবো, তাই না? এবং রোগীর যদি টাইট পোশাক টোশাক থাকে সেগুলা গা থেকে সরাবো, কেটে ফেলবো। আবার ওই হাড্ডি ভাঙা দিকটা টেনে বের করতে চাইবো না, কেটে ফেলবো।
আচ্ছা, তারপর হচ্ছে যদি ক্ষত তৈরি হয় তাহলে ক্ষতটা পরিষ্কার করব, যদি রক্তপাত হয় রক্ত বন্ধ করব, যে জায়গায় ভেঙেছে সেই জায়গাটা খুব জেন্টলি হ্যান্ডেল করব, এবং ওই জায়গাতে পারলে একটা স্ল্যাপ বা স্প্লিন্ট বা কিছু বলে আর কি এটাকে, তো কিছু একটা দিয়ে এটা ফিক্স করবো যেন এটা সহজে না নড়ে। ধরো আমার হাত ভাঙছে, তুমি একজন লোক এসে আমার এইভাবে কোলে নিয়ে নিয়ে যাচ্ছে, আমার হাতে এভাবে দুলতেছে, তাইলে এই ভাঙা অস্থির গুতায় আমার হাতের নার্ভ ক্ষতিগ্রস্ত হইতে পারে, টিস্যু ক্ষতিগ্রস্ত হইতে পারে, তাই না? তাহলে আমার হাত ভাঙছে, এই হাতটাকেই প্রায়োরিটি দিয়ে যেন না নড়ে এভাবে রাখতে হবে। হ্যাঁ, এবং তারপর হাসপাতালে নিয়ে যেতে হবে। তাহলে অস্থি ভঙ্গের এটা শেষ। ওকে, এই রাইস বলতেছে অনেকে, রাইস মানে কি, মানে ও কি ভাত খাওয়াইতে বলতেছে যে হাড্ডি ভাঙলে ভাত খাওয়ান? না, তুমি যেটা বলতেছো যে যে ভাই রাইসের ব্যাপারটা, এইটা আসলে মচকাই গেলে করে রেস্ট, আইস, কম্প্রেশন, এলিভেশন, এটা মচকানোর চিকিৎসা, বুঝছো? এটা হাড় ভাঙার চিকিৎসা না। তুমি যে বলে হাড় ভাঙছে, এটা রেস্টে রেখে দিই, অন্তরের হাড় ভাঙছে, অন্তর তুই রেস্টে থাক 2 মাস, তাহলে তো হইবে না, হসপিটাল নিয়ে যেতে হবে। ঠিক আছে, বরফ ঘষাঘষি করলে খালি হবে না। হ্যাঁ, তুমি বরফ দিতে পারো, তাতে ফোলা কমবে, কিন্তু মানে রাইস হচ্ছে হাড্ডি ভাঙার চিকিৎসা না, মচকানোর চিকিৎসা। মচকানো মানে কি, মচকালে হচ্ছে লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়, হাড্ডি ভাঙে না। আচ্ছা, তো আমরা চলো আমাদের যেখানে ছিলাম সেখান থেকে পড়া শুরু করি আবার। হ্যাঁ, অস্থি আর তরুণাস্থির পার্থক্যগুলো একটু চট করে দেখে নিই, চলো। এটা ওকে, ড্রপ এই কাজ করতেছে না? আচ্ছা, ওকে ওকে, প্যারা নাই। চলো, অস্থি এবং তরুণাস্থির মধ্যে পার্থক্য দেখি। তরুণাস্থি এটা কই থাকে দেখো, অস্থির সংযোগস্থলে থাকে, পরশুকার শেষ প্রান্তে থাকে, পারবো। অন্তকঙ্কাল রূপে আমাদের দেহে অস্থি থাকে। আচ্ছা, গঠন অকঠিন কোনটা, মানে কোনটা শক্তপোক্ত না, তরুণাস্থি। কঠিন কোনটা, অস্থি। অনমনীয় মানে কি, এটাকে বাঁকানো যায় না, অস্থিকে চাইলে বাঁকাইতে পারবা? পারবা না। কিন্তু আমার কানের পিনাতে তরুণাস্থি আছে, দেখো এটাকে বাঁকায় টাকায় কত কিছু করা যায়, তাই না? তাহলে তরুণাস্থি হচ্ছে নমনীয় এবং ইলাস্টিক, স্থিতিস্থাপক। ম্যাট্রিক্সে এটা কি থাকবে, কন্ড্রিন, আর এখানে কি থাকবে, কোলাজেন থাকবে, অসিমিউকয়েড থাকবে, ক্যালসিয়াম জাতীয় যৌগ থাকবে। তরুণাস্থির কোষগুলো গোলাকার বা ডিম্বাকার হতে পারে, আর অস্থির কোষগুলো মাকড়সার জালের মতো দেখায়। কেন মাকড়সার জালের মতো দেখায়? কারণ অস্থি কোষগুলো থেকে ক্যানালিকিউলি বের হয়, আমি তোমাকে দেখাইছি। এই ক্যানালিকিউলিগুলো মনে হয় জালের মতো ছড়ায় আছে। এটাতে পেরিকন্ড্রিয়াম, এটাতে পেরিঅস্টিয়াম। হ্যাভার্সিয়ান তন্ত্র থাকবে কোথায়, অস্থিতে, আর এটাতে থাকবে না। কাজকর্ম পারবা। তো দেখো, এটা যদি আসে তাহলে তুমি মিনিমাম 4-5টা পার্থক্য যেন লিখতে পারো, এভাবে তুমি চেষ্টা করবা। তো তুমি আসলে এই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করবা, কি কি ব্যাপারের উপর পার্থক্য করতেছি আমরা। আচ্ছা, এরপর আমরা নেক্সট যাই। আমরা পেশি নিয়ে একটু পড়াশোনা করব। এখানে দেখো পেশির ছবিটা দেওয়া আছে। পেশি একটা কোষ। তোমাকে যদি বলি পেশি তন্তু আর পেশি কোষ দুইটার মধ্যে পার্থক্য কি? একটা পেশি কোষ আসলে লম্বা একটা কোষ, ওইটাকেও তুমি একটা পেশি তন্তু বলতে পারো। আচ্ছা, এই যেখানে যেমন পেশি তন্তু বলছে, এটা আসলে কি, একটা পেশি কোষ। কোষের বাইরের দিকে যে আবরণ, সেটাকে তুমি বলতেছো হচ্ছে এই যে বাইরের দিকের আবরণ। আচ্ছা, এটাকে তুমি কি বলতেছো, প্লাজমা লেমা বলতেছো না? এই প্লাজমা লেমার আরেক নাম হচ্ছে সার্কোলেমা। সার্কো শব্দের অর্থ হচ্ছে পেশি, আর লেমা মানে হচ্ছে পর্দা। তাহলে সার্কোলেমা হচ্ছে কি, পেশির পর্দা। বুঝতে পারছো? তারপর আসো সার্কোপ্লাজম, এটা আবার কি জিনিস? সার্কোপ্লাজম মানে হচ্ছে, সার্কোপ্লাজম, সার্কো মানে পেশি আর প্লাজম মানে প্রোটোপ্লাজম, মানে এগুলাকে একটু আদর করে ডাকা আর কি, বুঝছো? সার্কো মানে পেশি, এটা মনে রাখবা। এবং দেখো, একটা পেশি কোষের ভেতরে কিন্তু অনেকগুলা পেশি তন্তু থাকতেছে, বুঝা যাচ্ছে কিনা জানি না। এগুলাকে আমরা বলতেছি মায়োফাইব্রিল। পেশি তন্তুর আরেকটা নাম হচ্ছে মায়োফাইব্রিল। মায়ো মানে পেশি আর ফাইব্রিল মানে তন্তু। এদের মাঝখানে যেগুলো আছে, এদের মাঝখানে আরো ছোট ছোট তন্তু আছে, বুঝছো? এগুলোর নাম হচ্ছে অ্যাক্টিন, মায়োসিন। এদের নাম কি বলো, অ্যাক্টিন, মায়োসিন। অ্যাক্টিন, মায়োসিন, এগুলো হচ্ছে মায়োফাইব্রিল। মায়োফাইব্রিল কি দিয়ে তৈরি? অ্যাক্টিন, মায়োসিন দিয়ে তৈরি। এই পেশির মধ্যে আমাদের প্রায় 3000 ধরনের প্রোটিন আছে। আমাদের পেশি প্রোটিনের সংখ্যা 3000। কিন্তু যদি তোমাকে বলি প্রধান পেশি প্রোটিন কোনটা, তুমি বলবা অ্যাক্টিন, মায়োসিন। এগুলো আমাদের প্রধান পেশি প্রোটিন। পেশিকে সংকোচন প্রসারণে হেল্প করে হচ্ছে ওরা। ওকে, আচ্ছা, তাহলে চলো পেশি নিয়ে একটু শিখি। পেশির যে কোষগুলো, এখানে কি কি কোষ থাকে বলো? ওদের মায়োব্লাস্ট থাকে। মায়োব্লাস্ট মানে আদি পেশি কোষ, আর মায়োসাইট মানে পরিণত পেশি কোষ। ওকে, আচ্ছা,
সার্কোলেমা, সার্কোপ্লাজম এগুলো আমরা পড়ে ফেলছি। একটা ইম্পর্টেন্ট কথা দেখো, পেশির কত শতাংশ পানি? 75% পানি। তুমি বলবা কি বলেন, এটাকে দেখতে পানি মনেই হচ্ছে না। এটা তুমি বুঝবা কখন জানো? যখন তুমি এই মানে যে কোনো মাংস রান্না করতে যাবা, এটা মুরগি হোক, খাসি হোক বা গরু হোক, মাংস রান্না করতে গেলে প্রথমেই কিন্তু মাংসে আমরা পানি দিয়ে দেই না। প্রথমে একটু মশলা টশলা দিয়ে মাংসটা কষাই, এরপর ঢেকে দিলে দেখবা কোত্থেকে যেন অনেক পানি চলে আসছে, তাই না? এই পানি আসলো কোত্থেকে? তুমি তো পানি দাও নাই। এই পানি হচ্ছে পেশিতে থাকা পানি। তাহলে পেশিতে 75% পানি থাকে, ব্যাপারটা আমরা জেনে নিলাম। ওকে, না সমস্যা হবে না। তুমি কিভাবে প্রেজেন্ট করতেছো এটা তোমার ব্যাপার, বাট তুলনীয় বৈশিষ্ট্য তুমি যদি একপাশে লিখে নাও তাহলে কম কথায় লিখে ফেলা যায়। যেমন ধরো তুমি লিখলা যে হ্যাভার্সিয়ান তন্ত্র, হ্যাভার্সিয়ান তন্ত্র, এখানে সহজে লিখতে পারতেছো, থাকে না? এখানে লিখতে পারতেছো, থাকে। কিন্তু তুমি যদি এই তুলনীয় বৈশিষ্ট্য না লিখো তাহলে তোমার লিখতে হবে হ্যাভার্সিয়ান তন্ত্র থাকে না, হ্যাভার্সিয়ান তন্ত্র থাকে। তাহলে কোনটা বেশি সাইন্টিফিক হইলো, কোনটা কার্যকরী হইলো, এটা না বলো? সেই জন্য এই ফরম্যাটে পার্থক্য লিখলে বেটার। আচ্ছা, ওকে, চলো আমরা পেশির প্রকারভেদগুলো দেখি একটু। এদের অনেকগুলো নাম আছে, বুঝছো? মসৃণ পেশির নাম দেখো কি, অনৈচ্ছিক পেশি। আরেকটা নাম হচ্ছে ভিসেরাল পেশি। কেন? কারণ মসৃণ পেশি আসলে আমাদের দেহের অভ্যন্তর দিকে বেশি থাকে, আর কঙ্কালের গায়ে যারা লেগে থাকে তারা হচ্ছে ঐচ্ছিক পেশি। এই জন্য ঐচ্ছিক পেশির আরেক নাম দেখো কঙ্কাল পেশি, কারণ এটা কঙ্কালের গায়ে লেগে থাকে। যত বোনসের গায়ে লেগে থাকবে তুমি বুঝবা এটা হচ্ছে ঐচ্ছিক পেশি। ওকে, আর হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি, তাহলে কোনটা কোথায় থাকে? হৃৎপেশি কই থাকে এটা তো তোমার পড়ানোর কিছু নেই, তুমি পারো। তুমি আসো হচ্ছে মসৃণ পেশি বা ভিসেরাল পেশি, এগুলো কই থাকবে? এগুলো থাকবে হচ্ছে আমাদের অন্ত্রে, পাকস্থলিতে, অন্ত্র পাকস্থলী, তাই না? জরায়ু, জরায়ু, হ্যাঁ। তারপর হচ্ছে মূত্রথলিতে একটা অনৈচ্ছিক পেশি থাকে, নাম বলতে পারবা? নামটা পারলে খুবই খুশি হব, যদি কেউ পারো লিখে ফেলো। মূত্রথলি, এগুলোতে অনৈচ্ছিক পেশি থাকে। মূত্রথলির অনৈচ্ছিক পেশিটার নাম কে পারবা? আর ঐচ্ছিক পেশি কই থাকবে? এই হাতে পায়ে যে পেশি দেখতেছো এইগুলা, প্লাস ধরো জিহ্বা, জিহ্বা আমরা নাড়াইতে পারি না? পারি তো। চোখের ভেতরে অনেক পেশি আছে, এগুলো আমরা নাড়াইতে পারি, তাহলে এগুলোও কি সব ঐচ্ছিক পেশি, বুঝছো? গলবিলের পেশি, গলবিলও আমরা নাড়াইতে পারি, এগুলো সব ঐচ্ছিক পেশি। দেখি পারছো কিনা। সার্কোপ্লাজম আর সার্কোলেমা, একটা কোষের নর্মালি প্রোটোপ্লাজমকে তুমি প্রোটোপ্লাজম বলতেছো, কোষটা যদি হয় পেশি কোষ তখন তুমি তাকে সার্কোপ্লাজম নামে ডাকবা। কাইন্ড অফ, ধরো তুমি তোমার ধরো একটা নাম, তুমি ধরো কে কে প্রশ্নটা করছো আমাকে, ধরো তুমি মাহবুবের রাব্বি, সবাই বাইরে তোমাকে ধরো মাহবুবের রাব্বি বলে ডাকে, হ্যাঁ। কিন্তু যখন তুমি তোমার বাসায় থাকতেছো তুমি একটা স্পেশাল নাম পাচ্ছ আর কি, তোমাকে একটা স্পেশালি আরেকটা নামে ডাকতেছো, ব্যাপারটা এরকম আর কি। সবই প্রোটোপ্লাজম, কিন্তু যখন প্রোটোপ্লাজমটা পেশির মধ্যে থাকতেছে, পেশি কোষের মধ্যে থাকতেছে, তখন তুমি তাকে সার্কোপ্লাজম বলতেছো। সার্কো নামের অর্থ হচ্ছে পেশি, ঠিক আছে? সার্কো লেমা মানে কি? লেমা মানে পর্দা, তাহলে সার্কো লেমা মানে পেশি কোষের কোষ ঝিল্লি, বুঝা গেছে? ওকে, ডেট্রুসর, ভেরি গুড তাসমিয়া মিলি। ডেট্রুসর হচ্ছে মূত্রথলির অনিচ্ছিক পেশি, গ্রেট। আচ্ছা, তাহলে আমাদের এই পেশির জন্য যে পার্থক্য, এটা আমাদের টপ মোস্ট ইম্পর্টেন্ট। যদিও আমি বলছিলাম তোমাদের যে আমাদের যে স্কেলে হচ্ছে 5 স্টার পর্যন্ত আছে, কিন্তু পেশির পার্থক্য, পেশিগুলোর মধ্যে পার্থক্যকে আমি 6 স্টার দিচ্ছি। ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃৎপেশি, এদের মধ্যে পার্থক্যকে 6 স্টার দিচ্ছি। এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই খুবই প্রবল, ঠিক আছে? এগুলো আমি তোমার পড়াই ফেলছি। একটু এখানে দেখো, এই ছবিটা একটু দেখি চলো। সার্কোলেমা দেখছো, বাইরের দিকের যে মেমব্রেন, এইটা, হ্যাঁ। নিউক্লিয়াস যে থাকতেছে, এটা আসলে ঐচ্ছিক পেশির ক্ষেত্রে একাধিক নিউক্লিয়াস থাকে, কখনো কখনো 100-র মতো নিউক্লিয়াস থাকতে পারে। কয়টা নিউক্লিয়াস থাকতে পারে? 100 নিউক্লিয়াসও থাকতে পারে, বুঝছো কাহিনী? একটা কোষের মধ্যে, একটা পেশি কোষের মধ্যে। এবার খেয়াল করো, মায়োফাইব্রিল আমি তোমার দেখাইছি, দেখছো এখানেও সুন্দর করে দিচ্ছে। আর এদের মধ্যে ব্যান্ড থাকে, এই জন্য এদেরকে ডোরাকাটা পেশি নামেও ডাকা হয়। দেখো, অন্ধকার ব্যান্ড, উজ্জ্বল ব্যান্ড, এরকম ব্যান্ডের মতো ডোরাকাটা দেখা যায়। এই জন্য তুমি ঐচ্ছিক পেশিকে ডোরাকাটা পেশি, চিহ্নিত পেশি, চিহ্নিত করা যায়, চিহ্নিত পেশি, এইগুলো নামে ডাকতে পারো, ঠিক আছে? ওকে, এবং দেখতে ওরা কেমন? নলাকার না? রেখার মতো না? ও বাবা, কোথায় চলে গেলাম আমরা?
একটু ওয়েট করো। আচ্ছা, সো দেখতে দেখলে নলাকার, তাই ওদেরকে আমরা রৈখিক পেশি বলতে পারি। ওকে, আচ্ছা, হ্যাঁ যদি অন হয় তাহলে ওইটা দিয়ে পড়াই, এটা আমাদের ফ্যামিলিয়ার, তাই আচ্ছা। আমি যাইছ, ওকে, আমরা এখানে পড়েছিলাম। তাহলে পেশি টিস্যুর মধ্যে এই দেখো, এখানে আমরা কিছু প্রকারভেদ পড়তেছি। এগুলা কাদের প্রকারভেদ, এটাও একটু ইম্পর্টেন্ট, এটা একটু বোঝা দরকার। 2 নাম্বার প্রশ্নে আসে যে ফ্লেক্সর পেশি বলতে কি বুঝো, হ্যাঁ, এক্সটেন্সর পেশি বলতে কি বুঝো, এগুলো আসতে পারে। তো আমরা এগুলো একটু চিনে নিব। দেখো, রৈখিক পেশিগুলোকে আমরা ভাগ করতে পারি কাজের ভিত্তিতে। ফ্লেক্সর পেশি এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট। ফ্লেক্সর হিসেবে কে কাজ করে? আমাদের হাতে 2টা পেশি আছে, আমি তোমাকে হাতের ছবি থেকেই দেখাই সেটা। হাতে কি কি পেশি আছে, হাতের ছবিটা কই, একটু নিচে যাই, দাঁড়াও, এখানে খেয়াল করো, এই যে একটা হাতের ছবি, এই পেশিটা তোমার সবারই আছে, এটার নাম হচ্ছে বাইসেপস পেশি, যেটা বাহুর এইখানটায় থাকে, তাই না? এই বাইসেপস পেশি যখন সংকুচিত হয়, দেখো এখানে বাইসেপস পেশি কিরকম প্রসারিত, লম্বা, এখানে বাইসেপস পেশি সংকুচিত। বাইসেপস পেশি সংকুচিত হইলে আমাদের হাত কি বেঁকে যাচ্ছে না বলো, হাত ফ্লেক্স হয়ে যাচ্ছে না, ভাঁজ হয়ে যাচ্ছে না? তাহলে বাইসেপসকে আমি বলতে পারি ফ্লেক্সর পেশি। অপরদিকে হাতের যে পেছন দিকটা, মানে বাহুর এইখানটা, এটা হচ্ছে ট্রাইসেপস। দেখো তো ট্রাইসেপস কোথায় সংকুচিত, এইখানে নাকি এইখানে? এইখানে সংকুচিত না বলো ট্রাইসেপসটা? তাহলে পেশি কাজ করে হচ্ছে সংকুচিত হয়ে, এটা মাথায় রাখবা। পেশি সংকুচিত হইলে কাজ করে, তো এখানে সংকুচিত হয়ে হাতটাকে কি করছে বলো, হাতটাকে সোজা করে ফেলছে না, এক্সটেন্ড করে ফেলছে না? তাহলে আমি ট্রাইসেপসকে বলতে পারি এক্সটেন্সর পেশি, বাইসেপসকে বলতে পারি ফ্লেক্সর পেশি। বুঝছো? যারা ফ্লেক্স করবে সে ফ্লেক্সর। যে এই ফ্লেক্স করা হাতকে এক্সটেন্ড করবে, কিভাবে করবে? দেখো, ট্রাইসেপসের একটা মাথা কিন্তু কুনুয়ের এখানে লাগানো আছে। ট্রাইসেপস যখন সংকুচিত হয় তখন কুনুয়ের এখানে টান পড়ে, এবং টান পড়ে হাত কিন্তু ঠিকই সোজা হয়ে যায়। এখানে যেটা আসছে এটা তোমাকে পড়াই ফেলি। এটা 2 নম্বরে আসতে পারে যে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, বা 3 নম্বরেও আসতে পারে, এটা ব্যাখ্যা করো। তো এটা আমি যখন কলেজে পড়তাম আমি এটা বুঝতাম না, আমি এটা মুখস্থ করে লিখতাম। এখন বুঝি, তোমাকে বুঝাইতেও পারবো, খালি তোমার একটু মনোযোগ লাগবে। মনে করো তোমার ট্রাইসেপস পেশি নাই, শুধু বাইসেপস। বাইসেপস সংকুচিত হয়ে, পেশি কাজ করে কিভাবে, সংকুচিত হয়ে। তাহলে বাইসেপস সংকুচিত হইতেছে এবং তোমার হাত তোমার কাছে চলে আসলো, বাইসেপস কাজ করলো, ফ্লেক্স করলো হাতকে, সে ফ্লেক্সর পেশি। এবার তোমার মনে হলো হাতকে প্রসারিত করব, তাহলে বাইসেপস একটু আগে টেনে হাতকে এরকম ফ্লেক্স করছে, এখন বাইসেপস ধাক্কা মেরে হাতকে সোজা বানাই দিবে। এইটা পসিবল না, এই ধাক্কাটা কোনো পেশি দিতে পারে না। তাহলে আরেকটা পেশি লাগবে যে আসলে টান দিয়ে হাতকে সোজা করবে। সৃষ্টিকর্তা তাই এই পাশে একটা ট্রাইসেপস দিয়ে দিচ্ছে, যে আবার টান দিবে, টান দিয়ে হাতকে সোজা করবে। হাত সোজা করার ক্ষেত্রে বাইসেপসের কোনো ভূমিকা নাই। বুঝছো ব্যাপারটা? সুতরাং আমি দেখলাম যে পেশি আসলে, পেশিগুলো কখনোই ধাক্কা মারতে পারে না। যদি তোমাকে ভাঁজ করতে হয় তাহলে এই বাইসেপস দিয়ে টান দিয়ে ভাঁজ করবা, যদি তোমাকে এক্সটেন্ড করতে হয় তাহলে এই ট্রাইসেপস দিয়ে টান দিয়ে এক্সটেন্ড করবা। বুঝছো? তাহলে এখানে শুধু টান দেওয়া যাবে, ধাক্কা দেওয়া যাবে না। বাইসেপস এবং ট্রাইসেপস দুইটার কাজ কিন্তু ঠিক ডিফারেন্ট, একটা একটার বিপরীত কাজ করতেছে, তাই না? এমন পেশিকে আমরা বলি হচ্ছে অ্যান্টাগনিস্টিক পেশি। অ্যাগনিস্ট মানে সহযোগী, যেমন আমি এবং তোমার অন্তর ভাই একে অপরের সহযোগী, তাহলে আমরা অ্যাগনিস্ট, তাই না? মনে করো আমার কোনো শত্রু আছে, আমি যেটা করি সে তার বিপরীতটা করে, তো সে হচ্ছে আমার অ্যান্টাগনিস্ট। বুঝছো? আচ্ছা, তাহলে আশা করি এটা এক্সপ্লেন করতে পারবো। এটা বুঝছো কিনা একটু বললো তো, যে পেশি যে ধাক্কা মারতে পারে না, এটা ব্যাপারটা ক্লিয়ার কিনা? তো ফ্লেক্সর এবং এক্সটেন্সর মানে বুঝে গেলাম আমরা, তাই না? হাতকে ভাঁজ করবে হচ্ছে তাহলে কি, এটা বলো বাইসেপস। এটার নাম বাইসেপস কেন হলো? বাই মানে 2 আর সেপস মানে মাথা, আর ট্রাইসেপস হচ্ছে এক্সটেন্সর। আচ্ছা, এবার আসো অ্যাডাক্টর এবং অ্যাবডাক্টর। অ্যাবডাক্টরটা এখানে উঠে নাই। অ্যাবডাক্টর আর অ্যাডাক্টর এই দুইটা কি জিনিস? দেখো, অ্যাড করা মানে কি বলো, যুক্ত করা। তাহলে আমার হাত যদি ধরো এই দেহ থেকে দূরে থাকে, এটা একটা ব্যাপার। এই দূরে থাকা হাতকে যদি দেহের কাছাকাছি নিয়ে আসে কেউ, অক্ষের কাছাকাছি নিয়ে আসে, সেই পেশিটার নাম হচ্ছে অ্যাডাক্টর। হ্যাঁ, এবং এটা কে করে? এটা করে হচ্ছে একটা পেশি, ওটার নাম হচ্ছে, অনেকে লইট্টা মাছ ধরসি বলে, বাট এটার সুন্দর নাম হচ্ছে ল্যাটিসিমাস ডরসি।
তাহলে অ্যাডাক্টর পেশিটার নাম কি বলো? ল্যাটিসিমাস ডরসি। ডরসি কেন? কারণ এই পেশিটা থাকে হচ্ছে পিঠে। কোথায় থাকে? পিঠের এই যে এইখানে, এইখানটাতে থাকে। এই পেশির একটা মাথা লাগানো থাকে এইখানে। তো যখন এই মাথাটাতে টান পড়ে তখন হাত আসলে দেহের কাছে আসতে বাধ্য হয়। ল্যাটিসিমাস ডরসি সংকুচিত হলে হাত দেহের কাছে চলে আসে, তাহলে ও হচ্ছে অ্যাডাক্টর। ঠিক আছে? অপরদিকে হাতকে দূরে নেয় কোন পেশি? চলো তোমাকে দেখাই। তুমি একটা কাজ করো, আমি যেটা করতে বলি এটা করো। তুমি তোমার নাম কি এটা বলো। এই পেশিটার নাম জানো? যে পেশির উপর তোমার একটা টিকার মার্ক আছে, বিসিজি মার্ক আছে, এই পেশিটার নাম হচ্ছে ডেল্টয়েড পেশি। ডেল্টয়েড রিচ থাকে এইখানেই, হিউমেরাসে। এটি হচ্ছে তোমার ডেল্টয়েড পেশি। আমি যেখানে ধরছি এভাবে ধরো, ধরে এখন ফিল করো এটা কি শক্ত না নরম। আমারটা এখন নরম, ঠিক আছে, ডেল্টয়েড পেশিটা। এখন যদি আমি হাতটাকে একটু দূরে নেই, আমি ফিল করতে পারছি আমার ডেল্টয়েড পেশি শক্ত হয়ে যাচ্ছে। এতে ভাই আপনি কি বুঝলেন? এতে আমি বুঝলাম যে আমার ডেল্টয়েড পেশি সংকুচিত হয়েছে, মানে ডেল্টয়েড পেশি কাজ করেছে, এবং এই কাজ করার ফলে আমার হাত দেহ থেকে দূরে চলে গিয়েছে, যেটা অ্যাডাক্টর পেশির ঠিক উল্টা। অ্যাডাক্টর পেশি হাতকে কাছে নিয়ে আসছিল, আর অ্যাবডাক্টর পেশি হাতকে কই নিয়ে যাবে? দূরে নিয়ে যাবে। এই যেমন ডেল্টয়েড পেশি, সে এখানে সংকুচিত হয়ে হাতকে দূরে পাঠাই দিল। ধরে দেখো এরকম করে হাতটা এক্সটেন্ড করে দেখো, ডেল্টয়েডটা শক্ত, মানে ডেল্টয়েড সংকুচিত অবস্থায়। ডেল্টয়েড কাজ করে হাতকে দূরে পাঠাই দিচ্ছে, তাহলে এটা অ্যাবডাক্টর। ডেল্টয়েড এক্সাম্পল গুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডিপ্রেসার পেশি থাকে হচ্ছে আমাদের চোয়ালে, ওটাকে ম্যান্ডিবুলার ডিপ্রেসার বলি। আর লিভেটার পেশি, লিভেটার পেশি হচ্ছে এখানে চোয়ালেই থাকে, চোয়াল পড়ে গেলে এটাকে তুলতে হেল্প করে। এটার নাম হচ্ছে ম্যাসেটার পেশি। ম্যাসেটার পেশিটা থাকে ঠিক এইখানটাতে, বুঝছো, যেখানে থাপ্পড় লাগায় মানুষ, এখানে ম্যাসেটার পেশি থাকে, এটা চোয়ালকে উপরে তুলে। আর রোটেটর পেশি থাকে হচ্ছে ফিমারের মস্তকের এখানে, ফিমারকে এটা ঘুরতে হেল্প করে। নায়ক নায়িকারা কত অঙ্গভঙ্গি করে নাচে, তাই না? হাত পা দোলায়, পা দোলায়, এই দোলানোর কাজে হেল্প করে হচ্ছে এই রোটেটর পেশি। এটার নাম হচ্ছে পাইরিফর্মিস। ঠিক আছে, পাইরিফর্মিস। ওকে, বললাম। চলো, বুঝতে পারছি কিনা? তাহলে এক্সাম্পল গুলো এগুলো ইম্পর্টেন্ট অবজেক্টিভের জন্য। মসৃণ পেশি এগুলো কই কই থাকে আমি তোমাকে বলছি, কোথায় থাকে এটা পড়বা, এবং এদের গঠনটা দেখো। আকৃতি কিরকম? নলাকার বলা যাবে না, এইগুলোর আকৃতি মাকু আকৃতির। প্রত্যেকটা কোষে একটা করে নিউক্লিয়াস থাকে, এবং এইখানে কি বলা যায়, এটাই। ঠিক আছে, এবং এদের দৈর্ঘ্য কিন্তু অত বেশি না কম্পেয়ার টু ঐচ্ছিক পেশি। হৃৎপেশির ক্ষেত্রে দেখো, হৃৎপেশি একমাত্র পেশি যেটার মধ্যে শাখা থাকে, আর কারো কিন্তু শাখা নাই। দেখো এখানে শাখা দেখা যাচ্ছে। হৃৎপিণ্ডের 3টা লেয়ার আছে, এর মধ্যে মায়োকার্ডিয়াম এই হৃৎপেশি দিয়ে তৈরি, এবং হৃৎপেশিরও একটা কোষে একটা কোষই থাকে, একটা নিউক্লিয়াসই থাকে। এবং দেখো প্রত্যেকটা কোষে, প্রত্যেকটা নিউক্লিয়াসের পর এই যে এরকম দাগের মতো আছে, দেখছো? এগুলো হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। দুইটা কোষ, দুইটা হৃৎপেশির কোষ যখন এভাবে মিলিত হয়, তখন এখানে ডিস্কের মতো একটা স্ট্রাকচার ফরমেশন হয়। এটাকে আমরা বলি ইন্টারক্যালেটেড ডিস্ক। ধরো তোমার হৃৎপেশি নিয়ে লিখতে আসছে, তুমি সব লিখে উড়াই ফেলছো, কিন্তু তুমি ইন্টারক্যালেটেড ডিস্কের কথা লিখো নাই, তাইলে তোমার কিন্তু নাম্বার পাবা না, অর্ধেক নাম্বার কমে যাবে। হৃৎপেশি নিয়ে কথা লিখতে গেলেই স্যার প্রথম খুঁজবে ইন্টারক্যালেটেড ডিস্ক এই কথা লিখছে কিনা। ইন্টারক্যালেটেড কেন বলতেছি? ক্যালেটেড মানে হচ্ছে অনেকটা নিবেশিত। দুইটা কোষের মাঝখানে এই ডিস্কটা একটা পাতলা ডিস্ক, অবশ্যই এটা নিবেশিত অবস্থায় থাকতেছে। এই ইন্টারক্যালেটেড ডিস্ক আর কোনো পেশির থাকে না, শাখান্বিত অবস্থা আর কোনো পেশির থাকে না। ওকে, পেশি টিস্যুর পার্থক্য দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? এটাকে ভাই কত বলছে? 6 স্টার দিস, যেটা পরীক্ষাতে আসবেই। তাহলে চলো দেখি কি কি পার্থক্য। যে কোনো দুইটার মধ্যে পার্থক্য করতে বলবে আমার ধারণা, তো তুমি 3টার মধ্যে পার্থক্য পড়ে রাখো। এবং দেখো এখানে পার্থক্যের কিন্তু শেষ পয়েন্টে ছবি দেওয়া আছে, খেয়াল করো। তুমিও কিন্তু এরকম ছবি দিয়ে দিবা, মাস্ট। একটা পয়েন্টে তুমিও ছবি দিবা, ছবি দিলেই নাম্বার। চলো আমরা দেখি। তাহলে গঠন, এটা হচ্ছে নলাকার, এটা মাকু আকৃতির, তুমি দেখে আসছো। নলাকার, এটা মাকু আকৃতির, আর এটা হচ্ছে শাখান্বিত। আকার আকৃতিগুলো একটু দেখবা তোমার বই থেকে, ঠিক আছে? ব্যাস ট্যাস যদি মনে থাকে লিখবা। সার্কোলেমা দেখো, সার্কোলেমা স্পষ্ট পাওয়া যায় হচ্ছে রৈখিকের ক্ষেত্রে, সূক্ষ্ম পাওয়া যায় হৃৎপেশির ক্ষেত্রে, আর অস্পষ্ট হচ্ছে মাকু আকৃতির যে মসৃণ পেশি, অনৈচ্ছিক পেশি, তাদের ক্ষেত্রে।
নিউক্লিয়াস আমি তোমাকে বলছি যে 100 বা কয়েকশো থাকতে পারে ঐচ্ছিক পেশিতে, আর বাকিদের একটা একটা থাকবে। অনুপ্রস্থ রেখা মানে কি, ডোরাকাটা রেখা, এগুলো দেখা যাবে রৈখিক পেশি এবং হৃৎপেশিতে। আগেই বলছি যে হৃৎপেশির গঠনটা অনেকটা রৈখিক পেশির মতো, কাজটা অনৈচ্ছিক পেশির মতো। নিউক্লিয়াসের অবস্থান তুমি একটু খেয়াল করো, এই ছবি দেখে বুঝবা কিনা। এইখানে যে নিউক্লিয়াস গুলো আছে না, এগুলো কিন্তু একদম দেখো সেলের থেকে যেন ফোসকার মতো বাইরের দিকে বের হয়ে আছে, মানে কি পরিধির দিকে, একটা কোষের পরিধির দিকে এটা অবস্থান করতেছে। অপরদিকে বাকিদের ক্ষেত্রে সেন্টারে অবস্থান করতেছে। শাখা শুধুমাত্র থাকবে হৃৎপেশির, ইন্টারকালেটেড ডিস্ক থাকবে শুধু হৃৎপেশির। প্রকৃতি আমরা পারবো। দ্রুত এবং শক্তিশালী সঞ্চালন কার কাছ থেকে পাবা? আমি যদি বলি তোমার অন্ত্রে একটা দারুণ তীব্র পেরিস্টালসিস করে দেখাও তো, তুমি কি পারবা? যে অন্ত্রের মধ্যে একটা ঢেউ তুলে ফেলতে পারবা না। তাহলে পেরিস্টালসিস যে হচ্ছে, খাবারগুলো যে সামনে আগাচ্ছে, এতে করে অন্ত্রের পেশিগুলো যে কাজ করতেছে খুবই হালকা হালকা মন্থর ভাবে, তাই না? অপরদিকে আমি যদি বলি তুমি হাতটা অনেক জোরে নাড়াও, তুমি তো নাড়াইতে পারবা। তাহলে দ্রুত এবং শক্তিশালী পাচ্ছ হচ্ছে রৈখিক পেশির ক্ষেত্রে, আর মন্থর এবং দীর্ঘস্থায়ী পাচ্ছ অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে। পড়বা। অবস্থান আমি পড়াই ফেলছি আগেই, কাজ তুমি পারবা, আর ছবি দেখো অনেকগুলো পার্থক্য, 14টা পার্থক্য দিচ্ছে পরীক্ষায়, 14টা তুমি লিখতে পারবা না, বাট 4 নম্বরে যদি এটা আসে চেষ্টা করবা যেন 8টা পার্থক্য থাকে, এর মধ্যে একটা ছবি, ঠিক আছে? আর এটার গঠন, যে কোনো একটা গঠন আলোচনা করতে বলতে পারে। তো ছবি আঁকা কিন্তু প্রিটি সিম্পল, বুঝছো? ধরো তোমার রৈখিক পেশির ছবি আঁকতে বলছে, হ্যাঁ, তো তুমি রৈখিক পেশির ছবি জাস্ট এরকম নলাকার করে এঁকে দিয়ে দিবা, এবং এখানে নিউক্লিয়াস দেখাবা অনেকগুলো, ঠিক আছে? ডোরাকাটা দাগ দেখাবা, মায়োফাইবিল দেখাবা, এগুলো হচ্ছে মায়োফাইবিল, এরকম করে কয়েকটা আঁকবা। অনৈচ্ছিক পেশি আঁকতে বললে মাকো আকৃতির অনেকগুলো এঁকে দিবা, মাকো ইচ্ছা মতো এঁকে ফেলবে, ঠিক আছে? এবং সেন্টারে নিউক্লিয়াস দিবে একটা করে, এগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি। হৃৎপেশি আঁকতে বললে ধুমধাম, আবার এটা গেছে। হৃৎপেশি আঁকতে বললে তুমি কি করবা? ধুমধাম এরকম শাখা প্রশাখা বানাই ফেলবা, ঠিক আছে? শাখা প্রশাখা বানায় এঁকে ফেলবা, এটা হচ্ছে হৃৎপেশি। এবং এখানে কি দিবা? ইন্টারক্যালেটেড ডিস্ক দিবা, ওকে? এবং মাঝখানে মাঝখানে একটা করে কি দিবা? নিউক্লিয়াস দিবা, ওকে? এই হয়ে যাবে হৃৎপেশি। এই ছবি আমরা আঁকবো, তাহলে আমরা এটা আবার মুছে দেই, দাঁড়াও, এটাকে আবার ওপেন করতে হবে। কি অবস্থা স্টুডেন্টস? আমাদের এই চ্যাপ্টার প্রায় শেষ, আমরা পেশির ব্যাপারটা পড়ে ফেলছি, তাই না? এইগুলা পড়ে ফেললাম, পেশির টান পরে ধাক্কা দেয় না, আমাদের শেষ। এখন আমাদের রড এবং লিভার তন্ত্র আছে, আর হচ্ছে পা হাঁটু সঞ্চালনের জন্য পেশিগুলো কিভাবে কাজ করতেছে সেটা আছে। তো এটা আমার দৃষ্টিতে কতটুকু ইম্পর্টেন্ট সিকিউ এর জন্য, এটা 3 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটাকে আমি 3 স্টার দিব। তো এটা পড়তে হবে, এটা আসে অনেকবার। লিভার, এই লিভার কিন্তু তোমার সেই লিভার না। এই লিভার কি? এই লিভার হচ্ছে বেসিকলি LEVER, LI না কিন্তু, LEVER, বুঝছো? এই লিভার মানে হচ্ছে যেখানে তুমি অল্প বল প্রয়োগ করে বেশি ফল পাবা। কিরকম এই ব্যাপারটা? মনে করো এখানে একটা বস্তা আছে, এটাকে তুমি কোনোভাবেই তুলতে পারতেছো না, কিন্তু তুমি কি করলা? এখানে একটা কাঠের টুকরা দিলা, দিয়ে এখানে আরেকটা কাঠ দিলা, এটা নিচে কোনোভাবে ঢুকাইলা। এখন তুমি যদি এখানে চাপ দাও, তাহলে দেখবে এটা সহজেই উপরের দিকে উঠতেছে। এই যে এখানে অল্প বল প্রয়োগ করে বেশি ফল পাচ্ছ, এইটাই একটা লিভার। এবং এইটার নীতি আবিষ্কার করছে কে? বিজ্ঞানী আর্কিমিডিস। ফিজিক্স একটু পড়াই দিলাম। এবং এখানে 4টা অংশ থাকবে, একটা লিভারের কয়টা অংশ থাকবে? 4টা। খেয়াল করো, তুমি যেখানে চেষ্টা দিবা, তুমি যেখানে চাপ দিবা, এটার নাম হচ্ছে প্রচেষ্টা। প্রচেষ্টা। যেখানে একটা জয়েন্টের মতো থাকবে, ওইটার নাম হচ্ছে পিভট। পিভট, ওকে? আচ্ছা, আর যেইটাকে তুলতে হবে, ওজনটা যে আছে, ওজনটাকে আমরা বলবো ভার, ওকে? আর এই যে একটা বাহু থাকবে না, এটাকে বলবো লিভার বাহু। এই 4টা জিনিস থাকবে, ওকে? আচ্ছা, দেখো এইখানে প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, এটা পড়াইছে। তুমি পড়বা কোন লিভারের ক্ষেত্রে কোনটা মাঝখানে থাকে। যেমন প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে প্রথম কি? প দিয়ে, তাহলে পিভট থাকবে মাঝখানে, ভুলবা না কখনোই ইনশাল্লাহ। প্রথমে প দিয়ে শুরু, তাহলে পিভট মাঝখানে, ঠিক আছে? দ্বিতীয় শ্রেণী
দ্বিতীয়র ক্ষেত্রে ভার থাকবে মাঝখানে, ভার। আর তৃতীয়র ক্ষেত্রে প্রচেষ্টা থাকবে মাঝখানে, তৃতীয়তে প্রচেষ্টা মাঝখানে। তাহলে আমরা সিরিয়ালটা যদি মনে রাখি তাহলে হচ্ছে পি ভা প্র, পি ভা প্র। পিভট প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে মাঝখানে থাকবে, দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে ভার মাঝখানে, তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে প্রচেষ্টা মাঝখানে, পি ভা প্র। ঠিক আছে, ওকে। এবার আসো, এইগুলা তোমার পরীক্ষাতে আসলে আসবে না, যে কাঁচিতে কি, ঠেলাগাড়িতে কি। এটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মানব দেহের কোথায় কোনটা দেখা যায়। ঠিক আছে, তো আমি তোমার একটু বুঝাই দেই। তোমার পরীক্ষা আসবে যে মানব দেহের রড ও লিভার তন্ত্র কিভাবে কাজ করে আলোচনা করো। তুমি বলবা যে লিভার তন্ত্রে 4টা অংশ থাকে, নাম লিখলা। মানব দেহে 3 রকমের লিভার দেখা যায়। প্রথম শ্রেণীর লিভার, প্রথমে লিখবা কোথায় দেখা যায়, বলবা যে এই যে মাথার খুলি, এই যে মাথার খুলি, এবং এর নিচেই থাকে হচ্ছে কি জানো, এখানে অ্যাটলাস। অ্যাটলাস মানে কি, সার্ভাইকাল প্রথম যে ভার্টিব্রা সেটা। তাহলে খেয়াল করো, এই যে অস্থির সন্ধিটা আছে, এই অস্থির সন্ধিটাকে আমরা কি বলবো, পিভট। আমাদের দেহে পিভট সবসময় কে তৈরি করবে, আমাদের দেহে পিভট তৈরি করবে সবসময় হচ্ছে জয়েন্ট। এই জয়েন্টটা কিসের জয়েন্ট, এটা হচ্ছে সার্ভাইকাল কশেরুকা এবং অক্সিপিটাল বোনসের জয়েন্ট। পিভট পেয়ে গেছি। ভার হিসেবে কে কাজ করবে, ভার, ভার হিসেবে কাজ করবে তোমার মাথার ওজন। ওকে, আচ্ছা প্রচেষ্টা কে দিবে, প্রচেষ্টা দিবে হচ্ছে ঘাড়ের পেশিগুলো। এই যে ঘাড়ের এখানে যে পেশি আছে, এই পেশিগুলো দিবে হচ্ছে তোমার প্রচেষ্টা। ওকে, আচ্ছা। আর লিভার বাহু হিসেবে কাজ করতেছে এই তোমার খুলিটা, এই খুলির যে বর্ডারটা, এটা লিভার বাহু। এখন কথা হচ্ছে এটা কত শ্রেণীর লিভার হলো, তাইলে এটার মাঝখানে কি পড়ছে, পিভট মাঝখানে পড়ছে না? তাহলে পিভট মাঝখানে পড়লে এটা প্রথম শ্রেণীর লিভার না? আচ্ছা, তাহলে তুমি এইভাবে একটু বর্ণনা করে লিখতে পারো যে কোনটা কি হিসেবে কাজ করতেছে। একদম সিম্পল ব্যাপার হচ্ছে যে সবসময় জয়েন্ট হচ্ছে পিভট হিসেবে কাজ করবে, জয়েন্ট। আর প্রচেষ্টা দিবে হচ্ছে তোমার পেশি, পেশিগুলো প্রচেষ্টা দিবে। আর ভার হচ্ছে ওজন, তাইলেই তো হয়ে গেল। আর লিভার বাহু হিসেবে কাজ করবে বোনস। বুঝতেছো কিনা জানি না, বুঝলে খুব জোস। খাতায় তো কিছু না কিছু লিখতে হবে, তো বুঝে গেলে ভালো। আর এখান থেকে তুমি কি পাবা বলো তো, এটা অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায়, এটা অবজেক্টিভে আসে প্রচুর, যে এটা প্রথম শ্রেণীর লিভার থেকে আমরা কি পাই, অল্প বলে বেশি ফল, অল্প বলে বেশি ফল, অল্প বলে বেশি ফল পাওয়া যায়। ওকে, তো মাথাকে এটা ধরে রাখে। এবার আসো দ্বিতীয় শ্রেণীর লিভার। এইটা মাথার ঘাম কোথায় পড়ে, পায়ে পড়ে না? তাহলে মাথা থেকে সোজা চলে যাব পায়ে। ওকে, পায়ে চলে আসো। পায়ে দেখো, এই যে এখানে যে আঙুলের যে জয়েন্ট গুলো আছে তোমার, এইটার উপরে তুমি ভর করে, আমার শরীরের ওজন প্রায় 2 মণ, এই 2 মণ শরীরকে আমি চাইলেই আমার আঙুলের ডগার উপর তুলে ফেলতে পারি। অল্প প্রচেষ্টায় অনেকখানি ওজনকে উপরে তুলে ফেলতে পারি। কার মাধ্যমে বলো? সামান্য প্রচেষ্টায়, সামান্য প্রচেষ্টায় অনেক ওজনকে উপরে তুলে ফেলা যায় কার মাধ্যমে? সামান্য প্রচেষ্টায় অনেক ওজন। আচ্ছা, এখানে হিজিবিজি করে না লিখে সাইডে লিখি। তো দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে কি পাচ্ছি বলো? সামান্য প্রচেষ্টায় অনেকখানি ওজন তুলতে পারতেছি, অনেক ওজন। ওকে, প্রথম শ্রেণীর লিভার থেকে কি পাইছি? অল্প বল প্রয়োগে বেশি ফল। আচ্ছা, এখানে তাহলে ভাই একটু বুঝাই দেন কিভাবে এই লিভারটা কাজ করতেছে। দ্বিতীয় শ্রেণীর লিভার মানে ভেতরে থাকবে ভার, তাই না? মাঝখানে থাকবে ভার। কই গেল আমাদের রং? আচ্ছা, খেয়াল করো, তাহলে এইখানে পিভট। তোমার দেহের ওজন কাজ করতেছে কোথায়? তোমার দেহের ওজন কাজ করতেছে এইখানে। প্রচেষ্টাটাকে দিচ্ছে, প্রচেষ্টা দিচ্ছে হচ্ছে তোমার পেশি, বুঝছো? এবং এখানে যে টেন্ডন আছে, এগুলো হচ্ছে তোমার প্রচেষ্টা দিচ্ছে। লিভার বাহু হিসেবে কে কাজ করতেছে? এই যে বোনস গুলো আছে, এগুলো হচ্ছে লিভারের বাহু, এই যে লিভার বাহু হিসেবে কাজ করতেছে। তাহলে এখানে সেন্টারে কি আছে? ভার আছে না বলো? তোমার ওজনটা এইখান দিয়ে কাজ করতেছে। তুমি বলবা না ভাই আমার ওজনটা এইখানে। ভার কেন্দ্র বিবেচনা করলে তোমার ওজন আসলে এই পায়ের পাতার উপরে কাজ করতেছে। তো ভার যেহেতু সেন্টারে আছে, মাঝখানে আছে, তাহলে এটা দ্বিতীয় শ্রেণীর লিভার হিসেবে কাজ করতেছে। বুঝছো? তাহলে এখানে পিভটকে আঙুলের জয়েন্ট, প্রচেষ্টা দিচ্ছে পেশি এবং টেন্ডন। লিভার বাহু হচ্ছে তোমার হাড্ডিগুলো, টিবিয়া ফিবুলা এরা। আর ভার হিসেবে কাজ করতেছে দেহের ওজন। এখান থেকে সামান্য প্রচেষ্টা অনেক ওজনকে টুপ টুপ উপরে তুলে ফেলতেছি আমি, দেখছো? এরপর আসো তৃতীয় শ্রেণীর লিভার কোথায় পাচ্ছি? হাতে চলে আসবো। প্রথমে মাথা, মাথা থেকে পায়ে চলে যাব, তৃতীয়তে হাতে চলে আসবো।
হাতের ক্ষেত্রে দেখো পিভট হিসেবে কাজ করতেছে তোমার এখানে কুনুই, আর ভার হিসেবে তুমি একটা বস্তু নিচ্ছ সেটা, এটা হচ্ছে তোমার লিভার বাহু। এখানে যে রেডিয়াস আলনা আছে এগুলো লিভার বাহু হিসেবে কাজ করতেছে, তাই না? আর প্রচেষ্টা হিসেবে কে কাজ করতেছে বলো? প্রচেষ্টা হিসেবে কাজ করতেছে পেশিগুলো, এখানে যে পেশিগুলো আছে সেগুলো। হ্যাঁ, এখানে পেশিগুলো তোমার প্রচেষ্টা হিসেবে কাজ করতেছে। তো এখানে প্রচেষ্টাটা আসলে সেন্টারে, প্রচেষ্টা সেন্টারে থাকলে এটাকে আমি তৃতীয় শ্রেণীর লিভার বলবো। এবং এইটা থেকে আমি কি পাবো জানো? দ্রুত সঞ্চালন সুবিধা। কি পাবো বলো? দ্রুত সঞ্চালন সুবিধা। এর মানে কি? দ্রুত সঞ্চালন সুবিধা। আমি চাইলেই আমার হাতকে একবার এরকম করতে পারবো, তাই না? এই দেখো কত দ্রুত আমি এটাকে নাড়াইতে পারতেছি, দ্রুত সঞ্চালন সুবিধা। তাহলে আমি যদি পরীক্ষাতে আসে রড লিভার তন্ত্র নিয়ে লিখো, আমি কি 3 শ্রেণীর লিভার নিয়ে আলোচনা করতে পারবো না? পি ভাব র দিয়ে মনে রাখতে পারবো না কোনটা সেন্টারে থাকে? আর প্রথম শ্রেণী মাথায় যাব, দ্বিতীয় শ্রেণী পায়ে, মাথা থেকে মাথার ঘাম পায়ে ফেলে দিব, তৃতীয় শ্রেণী হাতে চলে আসবো। কোনটা থেকে কি সুবিধা পাবো লিখতে পারবো না বলো? লিখলে কি নাম্বার পাবো না? পাবো ইনশাল্লাহ। ঠিক আছে? আর এই ছবিগুলো আঁকা একটু কষ্টসাধ্য হইতে পারে তোমার জন্য, তুমি ফাংশনাল ছবি এঁকে দিতে পারো, যে আমি ভাই এগুলো মাথা টাথা এগুলো আঁকাতে টাইম লাগবে, তুমি জাস্ট প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর এইরকম একটা ফাংশনাল ছবি এঁকে দিতে পারো। ঠিক আছে? তাইলে ধরো তোমার কোনো অপূর্ণতা থাকলো না। ওকে, ভেরি গুড। এইবার আসো হাঁটু সঞ্চালনে, আমাদের এটাই লাস্ট টপিক, কারণ অস্থি থেকে যেটা, ওই অস্থি ভঙ্গ থেকে যেটা, ওটা আমি আগেই পড়াই ফেলছি তোমাকে। এই চ্যাপ্টারের লাস্ট টপিক, এরপর আমরা নিউ চ্যাপ্টারে যাব। এটা কি কিছু বুঝতেছো? এটা হচ্ছে একটা পা। পায়ের মধ্যে খেয়াল করেন একটা পেশি দিছে, এটা হচ্ছে সবচেয়ে বড় পেশি। সবচেয়ে বড় পেশির নাম কি? গ্লুটিয়াস। গ্লুটিয়াস আমাদের হিপ তৈরি করে। হ্যাঁ, গ্লুটিয়াস পশ্চাতের যে পেশি, সেটা সবচেয়ে বড় পেশি। আচ্ছা, সেটা আমার পড়ানোর উদ্দেশ্য না। আমি তোমাকে পড়াইতে চাই যে পা কিভাবে ভাঁজ হচ্ছে। যেমন এই উপরের দিকে আমি পা ভাঁজ কিভাবে হচ্ছে সেটা দেখাইছি, নিচের দিকে নিচের এই লাইনে ভাঁজকৃত পা কিভাবে সোজা হচ্ছে সেটা দেখাইছি। হাতকে ভাঁজ করে কে বলো? বাইসেপস। হাতকে প্রসারিত করে কে? ট্রাইসেপস। কত সিম্পল, ইজি, পারছি। এবার পায়েরটা পারতে হবে, এবং এটা সিকিউর জন্য কতটুকু ইম্পর্টেন্ট? 5 স্টার ইম্পর্টেন্ট। সিকিউতে এটা অনেকবার আসছে। ঠিক আছে? সিকিউর জন্য এটা 5 স্টার। তাহলে এই অংশটা আমাকে লিখতে পারতে হবে পরীক্ষা যদি আসে, যে কিভাবে হাঁটুতে অস্থি এবং পেশি সমন্বয় হয় লিখো। তুমি প্রথমেই এটা কিভাবে আলোচনা করবা? তুমি বলবা যে বক্রীকরণ পেশি। হাঁটুতে বক্রীকরণ পেশি কি আছে? বাঁকাইতে হেল্প করতেছে হাঁটুকে। দেখো, বক্রীকরণ পেশি যেদিকে থাকবে সেদিকেই বাঁকবে। এখন তোমার হাঁটু তো আর এইদিকে বাঁকতে পারবে না, এদিকে বাঁকবে না, এদিকে বাঁকতে পারবে না। হাঁটু বাঁকে কোন দিকে? এই দিকটাতে। তাহলে বক্রীকরণ পেশি কই থাকবে? এইখানে থাকবে, এই পেছন দিকটাই থাকবে, পায়ের পেছন দিকটাই থাকবে। ঠিক আছে? নট অনলি এইখানে, এইখানেও। এই পাশটায় থাকবে বক্রীকরণ পেশি। এদের নামগুলো আমাদের একটু শিখতে হবে। এই পেশিটার নাম হচ্ছে হ্যামস্ট্রিং। হ্যামস্ট্রিং। আর নিচের পেশিটার নাম হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস। অনেকে এটাকে গ্যাস্ট্রোকনিমিয়াস বলো না, গ্যাস্ট্রোকনিমিয়াস বললে হবে না, এটার নাম হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস। নেমিয়াস। ওকে? এই পায়ের পেছন দিকে থাকা এই দুইটা পেশি হচ্ছে আমাদের বক্রীকরণ পেশি। চিনতে পারছো? এবার ধরো যদি আমার হ্যামস্ট্রিং ইনজুরি হয় তাহলে কি হবে? খেলোয়াড়দের অনেক সময় হ্যামস্ট্রিং ইনজুরি হয়, তখন তারা পা আর বাঁকাইতে পারে না, একটা পাকে তারা ঘষে ঘষে নিয়ে যায়। জানি না তুমি বুঝতে পারতেছো কিনা। ধরো আমার ডান পায়ে হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছে, আমার ডান পা কিন্তু মাটি থেকে আমি তুলতেই পারতেছি না, কারণ এই পা বাঁকাইতে পারতেছি না, কারণ আমার পায়ের পেছন দিকে এখানে হ্যামস্ট্রিং ইনজুরি হয়ে গেছে, পায়ের বক্রীকরণ পেশি ইনজুর্ড, তাই পা বাঁকতেছে না। তো এই গ্যাস্ট্রোকনেমিয়াস থেকে আরেকটা কথা তোমাকে বলতে চাই। এই পেশিটা তোর গোড়ালির সাথে জোড়া লাগানো থাকে একটা টেন্ডন দিয়ে, যেটাকে তোমরা পায়ের রগ বলো। এই যে টেন্ডনটা, এটা তোমার দেহের সবচেয়ে বড় টেন্ডন। তোমাকে লিখতে হবে এই টেন্ডনের নাম কি, কমেন্টে তুমি লিখবা যে দেহের সবচেয়ে বড় টেন্ডন যেটা কিনা পায়ের গোড়ালিতে থাকে সেই টেন্ডনটার নাম কি, লিখে ফেলো। আচ্ছা, তো এরা যখন সংকুচিত হয় তখন তোমার পা কিন্তু ভাঁজ হয়। হ্যামস্ট্রিং পেশি এবং গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি সংকুচিত হলেই তোমার পা ভাঁজ হবে, তাহলে এরা বক্রীকরণ পেশি। তাহলে এবার বলো প্রসারণ পেশি কোন দিকে থাকবে? ভাঁজ করা পাকে এবার সোজা করতে গেলে, এরকম এক্সটেন্ড করতে গেলে সামনের দিকে, তাই না? সামনের দিকের পেশিগুলো হচ্ছে প্রসারণ পেশি, এবং প্রসারণ পেশি হিসেবে কাজ করতেছে মেইনলি কোয়াড্রিসেপস। সেপস মানে কি? মাথা, আর কোয়াড্রো মানে হচ্ছে 4। তাহলে এই পেশিটা কয় মাথা? উরুর সামনের দিকের যে পেশিটা, এটা 4 মাথার পেশি।
মানে এখানে 4টা আলাদা আলাদা পেশি আছে, উরুর সামনের দিকে থাকতেছে। তো এই পেশিগুলোর নাম একটু শিখতে হবে। হ্যামস্ট্রিং পেশি হচ্ছে আমাদের 3টা পেশি দিয়ে তৈরি, অপরদিকে কোয়াড্রিসেপস পেশি হচ্ছে আমাদের 4টা পেশি নিয়ে তৈরি। তাহলে আমরা এদের নামগুলো শিখি, আর মেকানিজম আশা করি আমি বুঝাইতে পারছি তোমাকে, তাই না? আমাদের হাতের যে প্রসারণ পেশি সেটা কিন্তু ট্রাইসেপস, এটা হাতের পেছন দিকে থাকতেছে। পায়ের প্রসারণ পেশি কিন্তু পায়ের সামনের দিকে থাকতেছে, কারণ আমাদের হাত বাঁকে এইদিকে, পা তো এইদিকে বাঁকে না, পা তো পেছন দিকে বাঁকে। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, তাহলে আসো, পরীক্ষায় আসলে আমরা এই 2টা ভাগে আলোচনা করব। বক্রীকরণ পেশিতে যাব, বক্রীকরণ পেশিতে গিয়ে লিখবো হ্যামস্ট্রিং, হ্যামস্ট্রিং পেশি যেটা উরুর পেছন দিকে থাকে। হ্যামস্ট্রিং পেশিতে থাকবে আবার কয়টা পেশি? 3টা পেশি। কি নাম তাদের? একটা নাম হচ্ছে বাইসেপস ফিমোরিস। দেখো, হাতের বাইসেপস হাতকে বাঁকাইতে হেল্প করে, পায়ের বাইসেপস পাকে বাঁকাইতে হেল্প করবে। তো হাতেরটাকে তো আর কিছু বলি নাই, কিন্তু পায়েরটাকে আলাদা করার জন্য এটাকে ফিমোরিস নাম দিচ্ছি, ফিমারে থাকে তাই। আরেকটা হচ্ছে সেমি মেমব্রিনোসাস, সেমি মেমব্রিনোসাস, আরেকটা হচ্ছে সেমি টেন্ডিনোসাস, সেমি টেন্ডিনোসাস, টেন্ডিনোসাস। ওকে, এই গেল তোমার হ্যামস্ট্রিংয়ের 3টা পেশি। আর কোনটা আছে? গ্যাস্ট্রোকনেমিয়াস, গ্যাস্ট্রোকনেমিয়াস। তোমরা কি বলতে পারছো কি এর নাম? টেন্ডনটার নাম কি বলতে পারছো? যেই টেন্ডন দিয়ে গ্যাস্ট্রোকনেমিয়াসটা গোড়ালির ক্যালকেনিয়াস অস্থিতে যুক্ত থাকে, ওই টেন্ডনটার নাম হচ্ছে অ্যাকিলিস টেন্ডন, অনেকে অ্যাকিলিস কন্ডোরা বলে, অ্যাকিলিস টেন্ডন। ওকে, এবার বলে ফেলো অ্যাকিলিস হিল, এই ফ্রেজটার অর্থ কি? অ্যাকিলিস হিল। আচ্ছা, বলতে থাকো, আর আমি প্রসারণ পেশি যেটা লিখছি তোমার যেটা বলবো সেটা হচ্ছে কি? কোয়াড্রিসেপস, তাই না? কোয়াড্রি মানে 4, সেপস মানে মাথা। কোয়াড্রিসেপসের মধ্যে আমাদের 4টা থাকবে। এদের নামগুলো কঠিন না। কি কি নাম? একজনের নাম হচ্ছে রেকটাস ফিমোরিস, রেকটাস ফিমোরিস, ফিমোরিস। আর 3টা হচ্ছে ভ্যাস্টি পেশি, বুঝছো? ওদের নামে ভ্যাস্টাস আছে। তাহলে একটা ভ্যাস্টাস, এইটাও ভ্যাস্টাস, এটাও ভ্যাস্টাস। একটা হচ্ছে ভ্যাস্টাস ল্যাটারালিস, এটা ল্যাটারাল দিকে থাকে, বাইরের দিকে, ল্যাটারালিস। একটা ভ্যাস্টাস মিডিয়ালিস, ভ্যাস্টার মিডিয়াস, মিডিয়ালিস। আচ্ছা, এটা হচ্ছে ইন্টারমিডিয়াস, ভ্যাস্টাস ইন্টারমিডিয়াস। তো এই 3টা পেশি কিভাবে থাকে আমি তোমাকে দেখাই। এটা ধরো ফিমার, ফিমারের সামনের দিকে 3টা ভ্যাস্টি পেশি থাকে, তাই না? এটা ধরো হচ্ছে রাইট ফিমার, ডান পাশের পায়ের। তাহলে ডান পাশের পায়ের ভেতর দিকের অংশ হচ্ছে এইটা, তাহলে এদিকে ভ্যাস্টাস মিডিয়ালিস, এদিকে ভ্যাস্টাস ল্যাটারালিস, আর 2টার মাঝখানে থাকবে ভ্যাস্টাস ইন্টারমিডিয়াস। পেশিগুলো এইভাবে থাকে, তাই না? এটা আমার ডান পায়ের অংশ মনে করো। তাহলে বাইরের দিকে ভ্যাস্টাস ল্যাটারালিস এদিকে, ভ্যাস্টাস মিডিয়ালিস হচ্ছে এদিকে, আর ভ্যাস্টাস ইন্টারমিডিয়াস 2টার মাঝখানে। উরুর সামনের দিকে এই অস্থিগুলো থাকে। দুর্বল জায়গা। ওকে, ভেরি গুড। তাহলে আমি এই পেশিগুলোর নাম যদি লিখতে পারি, এবং তাহলে আমার মনে হয় যে হাঁটু সঞ্চালন ও অস্থি পেশির সমন্বয়, এটা আমি আনসার করে আসতে পারবো। এই পেশিগুলো এখানকার মেইন কথা। পেশিগুলো শিখে নিলেই তোমার এই প্রশ্ন, যেটাকে আমি কত দিচ্ছি বলো? 6 স্টার না 5 স্টার দিচ্ছি? 5 স্টার ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবে সিকিউতে, তাই তুমি পড়বা। আর যদি কেউ ছবি আঁকতে পারো তাহলে আরো জোস। হ্যাঁ, অনেকে অনেক ভালো ছবি আঁকতে পারো। এরপর বিভিন্ন ধরনের হাড় ভাঙা। দেখো, এখানে সাধারণ হাড় ভাঙা, এটা কিন্তু বদ্ধ হাড় ভাঙা বলতে পারি। এটাকে আমি কি বলতে পারি? বদ্ধ, কারণ ও কিন্তু বের হয়ে আসে নাই। অপরদিকে যৌগিক হাড় ভাঙার ক্ষেত্রে যেটা হতে পারে, তোমার হাড্ডি দেহের বাইরে বের হয়ে আসতে পারে, ক্ষত দেখা যেতে পারে বাইরে থেকে। হ্যাঁ, আর জটিল হাড় ভাঙার ক্ষেত্রে এখানে টুকরা টুকরা হয়ে যাবে হাড়। এই 3 রকমের হাড় ভাঙা আছে। হ্যাঁ, আরো অনেক টাইপের আছে। যাই হোক, হাড় ভাঙা, বিভিন্ন ধরনের হাড় ভাঙা। আচ্ছা, এগুলো নিয়ে রিডিং দিবা তোমরা। প্রাথমিক চিকিৎসা নিয়ে আলোচনা করে ফেলছি, বলে ফেলছি। সো আমরা আমাদের যে কেন আচ্ছা, তো আমরা শেষ করে ফেললাম হচ্ছে আমাদের কোনটা বলো? আমরা শেষ করছি হচ্ছে আমাদের চলন ও অঙ্গচালনা, এই অংশটা শেষ করেছি। ঠিক আছে, এখন আমরা আমাদের জিনতত্ত্ব বিবর্তন এইটা হচ্ছে পড়ে ফেলবো। ঠিক আছে, জিনতত্ত্ব বিবর্তনটা আমরা 1 ঘন্টায় পড়ে ফেলি, চলো। এবং একটু ব্রেক থাকা উচিত বোধহয় তোমাদের।
একটু কথা বলি, গল্প করি তোমাদের সাথে। কি অন্তর ভাই যদিও আমাকে বলতেছে এটা সন্ধ্যায় পড়াইতে, কিন্তু সন্ধ্যায় আমার একটু ব্যস্ততা আছে যে, একটু ব্যস্ততা আছে। তা আমি, যদি তোমরা বলো যে ভাই পড়া যায়, তাহলে আমরা কিন্তু পড়ে ফেলতে পারি। আমরা কিন্তু এটাতে 1.5 ঘন্টার মতোই সময় লাগছে, আসলে শুরু হইতে একটু দেরি হয়েছে ক্লাস আমাদের। বলো, এটাও আমরা কভার করে ফেলি। আচ্ছা, তাহলে আমরা কি কি পড়লাম, আমরা একটু জাস্ট দেখে আসি যে আমরা কি কি পড়লাম ইয়ের মধ্যে। ওটা দেখে তারপর এটা শুরু করি, নয়তো এই লেখাগুলো তো মুছে গেছে আগের না। আচ্ছা আচ্ছা, কিছু হবে না, অনেক কিছু লিখে লিখে পড়াইছি, তোমরা লিখে থাকলে ভালো। কঙ্কালতন্ত্রের উপাদান নিয়ে আমরা পড়ছি, অস্থি, তরুণাস্থি, টেন্ডন, লিগামেন্ট এবং অস্থি সন্ধি। হাড্ডিগুলো কিরকম, কোনটা কতগুলো করে থাকতেছে সেগুলো বুঝছি, ছবি থেকে দেখছি কিছু। মেরুদণ্ডের মধ্যে যে হাড্ডিগুলো থাকে, কশেরুকা, এগুলো পড়ছি। আদর্শ কশেরুকার গঠন কিভাবে আঁকবো লিখবো সেগুলো পড়ছি। শ্রোণীচক্রের, পুরুষ এবং স্ত্রীর শ্রোণীচক্রের পার্থক্য পড়ছি, দুইটা ইলিয়ামে কি ডিফারেন্স সেটা পড়ছি। লেখাগুলো মুছে যাওয়া খুব কষ্ট হচ্ছে। অস্থির বৈশিষ্ট্য পড়লাম, নিরেটার স্পঞ্জি অস্থি নিয়ে পড়লাম, হ্যাভারশিয়ান তন্ত্র আঁকছিলাম, মুছে গেছে। আচ্ছা, নিরেটার স্পঞ্জি অস্থির ডিফারেন্স, তরুণাস্থির বৈশিষ্ট্য, 4 রকমের তরুণাস্থির এক্সাম্পল, এবং আর কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো পড়লাম। অস্থি ভার্সেস তরুণাস্থি পড়েছি, পেশি টিস্যু নিয়ে বৈশিষ্ট্য পড়েছি, 3 রকমের পেশি টিস্যু কোনটা কোথায় থাকে সেটা আলোচনা করেছি। এদের ছবিগুলো আঁকবো আমরা বলছি। এবার ঐচ্ছিক পেশির ক্ষেত্রে আমাদের বিভিন্ন টাইপের ঐচ্ছিক পেশি আছে, তাদের এক্সাম্পল গুলো পড়েছি। তারপর এই তো 3টা পেশি টিস্যুর মধ্যে পার্থক্যটা পড়েছি। পেশিতে টান পড়ে ধাক্কা দেয় না, এটা ব্যাখ্যা করতে পারছি। রড এবং লিভার তন্ত্র একদম ভেজে খেয়ে ফেলছি আমরা। হাঁটু সঞ্চালনে কিভাবে কাজ করে সেই পেশিগুলোর নাম আমরা শিখেছি। তাহলে বলো, পায়ের ডিম বা গুলি তৈরি করে কোন পেশি? পায়ের ডিম, চিনছো পায়ের ডিম কোনটা, যেই জায়গাটা ভুলে থাকে? পায়ের ডিম বা গুলি তৈরি করে কোন পেশি? আচ্ছা, তারপরে এরপরে হাড় ভাঙা নিয়ে আমরা ক্লাসের মাঝখানে আলোচনা করে ফেলছি, প্রাথমিক চিকিৎসা নিয়েও বলে ফেলছি। এই কি হয়ে গেল, রোটেট হয়ে গেছে। আচ্ছা, তো আমরা জিনতত্ত্ব এবং বিবর্তনে এসে দাঁড়িয়েছি। হুম, আচ্ছা, অনেকেই বলতেছে যে আচ্ছা তোমরাও এই যে এখানে আসলে 50-50 2 গ্রুপ হয়ে গেছে আসলে, তো ডিপেন্ড। আমরা এই করি না, একদম সন্ধ্যায় না গিয়ে আমরা আধা ঘন্টা ব্রেক নিয়ে পরে পড়ে ফেলি। আসরের নামাজটা পড়ে আবার একটা নতুন লাইভে আমরা এটা পড়ে ফেলি। সেটা 5টায় হতে পারে। নামাজ তো 6:30টায় বা ইয়ে 6:45টায়। তো আমরা তখন হ্যাঁ 5টা থেকে শুরু করলাম, আসরের নামাজটা পড়ে নিয়ে তারপর আমরা নামাজের আগে এটা শেষ করে দিলাম। তাহলে যারা আছে ওরা সবাই থাকবে। তোমরা যদি থাকো তাহলে আমরা এটা তোমাদের একটু ব্রেক দিতে পারি। লাইভটা কেটে আমরা হ্যাঁ, আমরা 5টায় শুরু করলাম, ইন দ্য মিন টাইম তোমরা একটু নাস্তা টাস্তা খাইলা, তারপর হচ্ছে একটু আমাদের আসরের নামাজটা পড়ে নিলা, হ্যাঁ 5টার দিকে দিয়ে তারপর তুমি 5টায় লাইভটা জয়েন করলে এবং এই চ্যাপ্টারটা তো একটু ফ্রেশ মস্তিষ্কে পড়তে পারলা। আমরা ইনশাল্লাহ এই যে ক্লাসগুলো থেকে সিকিউ গুলো কভার করে দিচ্ছি, ঠিক আছে? ওটা কি বলে, গুড আইডিয়া ওরা বলছে, তাহলে এটাই ভালো। তাহলে এই যে যারা আছে তারা সবাই হ্যাঁ, তোমরা যদি না থাকো তাহলে আবার আমরা কাকে পড়াবো বলো? তোমরা পড়তেই তো আসছিলা, তো সবাইকে থাকতে হবে, চলে আসবা 5টায়, ঠিক আছে? ঠিক 5টায় আমরা শুরু করব, আমি আছি এখানে। ওকে, তাহলে এটা লাইভটা শেষ করে দিই। আর তোমরা অন্য বন্ধুদের বলতে পারো যে নতুন ভাবে একটা ওরা স্টার্ট দিতে পারে, মানে ওইটা একটা নতুন ক্লাস হিসেবে ওরা বিবেচনা করতে পারে, নতুন চ্যাপ্টার যেহেতু পড়াবো। ঠিক আছে, তো ভালো থাকো, আবার একটু পরে দেখা হচ্ছে, টাটা।